নমস্কার, আমি এসডি স্যার এবং আরো একবার প্রত্যেককে ওয়েলকাম আমাদের এসডিএসসি পরিবারে। এবং আমাদের কিছু টেকনিক্যাল ফল্ট থাকায় আমরা এই সেশনটি লাইভ নিতে পারলাম না, কিন্তু রেকর্ড করে তোমাদের জন্য এই সেশনটি আমি তুলে দিচ্ছি, যাতে তোমাদের এই সেশনের যে কন্টেন্ট পেতে কোনো রকম কোনো সমস্যা না হয়। তো আমরা কোন সেশন নিয়ে আলোচনা করছিলাম বন্ধুরা? আমরা করছিলাম আরআরবি এএলপি সিবিটি 2, অর্থাৎ রেলওয়ে পরীক্ষায় এএলপির পরীক্ষায় কি এসেছে এই বছর সিবিটি 2। কারণ তোমরা জানো যে অনেক দিন পর একটা কিন্তু আমরা এএলপি দেখলাম। 18 সালের নোটিফিকেশনের পরে 24 সালের নোটিফিকেশন এসেছিল এএলপি, এবং 25 সালের নোটিফিকেশন অলরেডি এসে গেছে এবং সেখানে অলরেডি ফর্ম ভরার লাস্ট ডেট পেরিয়ে গেছে। তো 24 এবং 25 পরপর দুটো সালে কিন্তু আমরা দেখলাম। তো যারা 2025-এ এএলপি দেবে তাদের জন্য এই ক্লাসগুলো গুরুত্বপূর্ণ। আবার যারা অন্যান্য পরীক্ষা দিতে চাও, ধরো টেকনিশিয়ান কেউ দিচ্ছ, কেউ এসএসসি কোনো পরীক্ষা দিচ্ছ, কেউ জিডি দিচ্ছ, কেউ এমটিএস দিচ্ছ, কেউ সিএইচএসএল দিচ্ছ, এই ধরনের যে ছেলে মেয়েরা তাদেরও সুবিধা হবে। এবং এই তাদের সুবিধার জন্যই আমরা খেয়াল করলাম যে হিন্দি বা ইংলিশে অনেক চ্যানেল রয়েছে যেখানে তুমি এই জিনিসগুলো নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু বাংলায় একটা প্রপার স্ট্রাকচার নিয়ে রেলওয়ের কোশ্চেন আলোচনা এবং রিসেন্ট ইয়ারে যেভাবে দেখা উচিত সেই অর্থে আমরা খুঁজে পাচ্ছি না। তাই জন্য আমরা চেষ্টা করলাম আমাদের মতো করে করা, ঠিক আছে, যতটা পারা যায়, যতটা কন্ট্রিবিউশন করা যায়, যাতে ছেলে মেয়েদের আরো তারা ভালো হয়। যে যারা হয়তো হিন্দি ঠিকঠাক করে বুঝতে পারছে না, আমাদের গ্রাম বাংলার ছেলে মেয়েরা, বা যারা ইংলিশ হয়তো ঠিকঠাক করে বুঝতে পারছে না, যাতে তাদেরও সুবিধা হয়। এই জন্যই আমাদের এই প্রয়াস যে একদম রিসেন্ট ইয়ারের প্রশ্ন নিয়ে আলোচনা। এবং দেখবে যে গত রবিবার যে ইউপিএসসি সিবিটি 2 ইউপিএসসির যে সিস্যাট হলো, এবার তার যে পেপার 2টা হলো, অর্থাৎ যেখানের মধ্যে ম্যাথ আছে, 33টা অঙ্ক এসছে, তারও পিডিএফ আমি আপলোড করে দিয়েছি। খুব শীঘ্রই তার ভিডিও সলিউশন আমি তোমাদের কাছে নিয়ে আসবো। জাস্ট গত রবিবার হয়েছে। তো এরকমই আপডেট থাকার জন্য তোমাকে এসডি স্যার ম্যাথ এই টেলিগ্রামটাকে যুক্ত হতে হবে এবং তার সাথে সাথে আজকের ক্লাসটাকে ফলো করতে হবে। আজকের ক্লাসটা কি? আরআরবি এএলপি সিবিটি 2 6 মে 2025, অর্থাৎ এই মাসের যে 6 তারিখ যে পরীক্ষা হয়েছে তার খাতাও ইতিমধ্যে দিয়ে দিয়েছে। তার শিফট 1 সকালের যে শিফট হয়েছে সেই শিফট 1-এর যে প্রশ্নগুলো হয়েছে তার কি হওয়া উচিত সঠিক উত্তর। যদি কোনো প্রশ্ন নেই, তোমাদের কোনো ডাউট থেকে থাকে, তাহলে তোমরা এখানেও সেখানে আলোচনা করতে পারবে। তোমাদের নিচে কমেন্ট বক্স থাকবে, তোমরা সেই অর্থে যদি চ্যালেঞ্জেরও কোনো প্রশ্ন থাকে, তোমার যদি মনে হয় তুমি সেটাও করতে পারো, কোনো সমস্যা নেই। আমরা কি মনে করছি, কি হওয়া উচিত, কিভাবে দেখা উচিত অঙ্কটাকে, সেটা নিয়ে আমাদের আলোচনা, ঠিক আছে? তো চলো, এই ক্লাসটা আমাদের প্রতিদিন ইউটিউবে দেখতে থাকো, আমাদের সাথে এসবিএসসির সাথে যুক্ত থাকো। তুমি লাইভ সেকশনও পেতে পারো, কিংবা রেকর্ড সেকশনে, অর্থাৎ যেখানে নাকি ভিডিওগুলো জমা হয় সেখানেও পেতে পারো। এনি জায়গায় তুমি পেতে পারো, বা প্লে লিস্টে এসডি স্যার ম্যাথ বলে ঢুকে যাও, ওখানে ডেইলি আপডেট আসছে, ঠিক আছে, যে যে আপডেটগুলো সরকারি চাকরির জন্য প্রয়োজন। চলো, তো আজকে ক্লাস শুরু করব এবং প্রতিদিনের মতোই আজকেও ক্লাস শুরু করার আগে একটি বাণী দিয়ে আমরা ক্লাস শুরু করি। তোমরা প্রত্যেকেই জানো আজকে কি বলছে। দ্য সিক্রেট অফ গেটিং অ্যাহেড ইজ গেটিং স্টার্টেড। তুমি যে এগিয়ে যাওয়ার রহস্য কি? বহু লোকই অনেক লোককে জিজ্ঞাসা করে যে আপনি যে স্যার এগিয়ে যাচ্ছেন, বা তোমার হয়তো তোমার থেকে যে লোকটা এগিয়ে আসে, তোমার তাকে অনেক সময় প্রশ্ন করতে ইচ্ছা করে, স্যার আপনি এগিয়ে যাচ্ছেন কেন? তার খুব একটা গুরুত্বপূর্ণ ইস্যু হলো গেটিং স্টার্টেড। শুরুটা করতে হবে ভাই। আমরা বহু লোক যারা শুরুই করতে পারছি না। তো এন্ট্রি লেভেলে ঢোকাটা খুব ইম্পর্টেন্ট, শুরুটা করা প্রয়োজন, তারপরে ধীরে 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 কাজের প্রতি সাকসেস আসবে। তো মিনিমাম এন্ট্রি লেভেলটাকে পৌঁছানো শুরু করতে হবে। তো স্টার্ট করতে হবে। ম্যাক্সিমাম লোক স্টার্টের আগেই আটকে যাচ্ছে, এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। তো মার্ক টুয়াইনের এই বিখ্যাত বাণীর সাথে সাথেই একদম সবাই খাতা পেন নিয়ে বসে পড়ো, এবং কারণ আমাদের সামনে চলে আসছে স্ক্রিনে কোশ্চেন নাম্বার 1। যেহেতু এটা রেকর্ড সেকশনে যাচ্ছে, তো তোমরা পজ করেও প্রশ্নটা আগে একবার নিজেরা পড়ে নিজেরা খাতায় করে নাও। তারপর দেখো আমি কি বলছি, তোমার সাথে আমার ধারণা মিলছে কি মিলছে না। যদি তোমার মনে হয় যে কিছু কিছু অঙ্ক তুমি আমার থেকে আরো বেটার ওয়েতে ভাবতে পারছো, তাহলে সেটা কিন্তু অবশ্যই আমাদের জানাবে। আমার নাম্বারটা আমি লিখে রাখলাম, 8961620579। এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ করে অবশ্যই তুমি আমাকে জানাতে পারো তোমার যদি মনে হয় এই অঙ্কেতে আরো বেটার অ্যাপ্রোচ, আরো বেটার চিন্তা ভাবনা অ্যাপ্লাই করা যায়। কারণ আমরা সবসময় বেটারের সন্ধানে, ঠিক আছে, আরো একটু বেটার করার লক্ষ্যে, ঠিক আছে। চলো, তো আজকের প্রথম প্রশ্ন যথারীতি, চলো দেখো।
কি বলছে দেখো, বলছে সিমরান 1 মিনিটে 60 মিটার পথ অতিক্রম করে এবং তারপর সোজা পথে ফিরে আসে, তার চলার গড় বেগ কত? তো একটু বলে দিই প্রথমেই যে আমরা কিভাবে প্রশ্নটাকে রেডি করেছি। ইংলিশও রেডি করেছি, তার বাংলাও রেডি করেছি এবং অপশানও রেডি করেছি, যাতে একটা ছেলে মেয়ে, যাতে বাংলার ছেলে মেয়ে, তাদের যাতে বাংলা পড়তে সমস্যা না হয়। তাদের অনেকেরই মূল সমস্যা ইংলিশে প্রশ্ন দেখে তারা ঘাবড়ে যাচ্ছে, তাই না? ইংলিশে তারা পড়তে পারছে না, অনেকে হিন্দি প্রশ্ন দেখে পড়তে পারছে না, অসুবিধা নেই। আমরা ইংলিশের সাথে সাথে বাংলাটাকে নিয়ে চলে এসেছি যাতে তোমাদের কোনো রকম কোনো সমস্যা না। ঠিক আছে, চল দেখো, বলছে সিমরান 1 মিনিটে 60 মিটার পথ অতিক্রম করে। ভালো কথা, 1 মিনিটে 60 মিটার। আচ্ছা, তারপর সোজা পথে ফিরে আসে, তার চলার গড় বেগ কত হবে? দেখো কি বলেছে, এভারেজ ভেলোসিটি, তাই তা? ভেলোসিটি বলো, ভেলোসিটি মানে কি? ভেলোসিটি মানে কি বলো? ভেলোসিটি মানে হচ্ছে কি? স্পিড মানে কি বলো দেখি, কি শিখিয়েছে তোমাকে সায়েন্সের ম্যাডাম? স্পিড আর ভেলোসিটি। ভেলোসিটি মানে কি? ভেলোসিটি মানে হচ্ছে সরণ বাই সরণ, তাই না? আর স্পিড মানে কি? দূরত্ব বাই সময়। এগুলো নিয়ে তোমাকে সায়েন্সের যে স্যার ম্যাডাম তোমাকে পড়ায়, সেগুলো তুমি তাকে আলোচনা করবে। তো ভেলোসিটি যদি আমাকে বার করতে দেয়, তার মানে আমাকে কি বলেছে? সরণ বাই সময়কে আলোচনা করতে বলেছে, তাই তো? তাহলে দেখো, একটা লোক, ভালো করে বুঝবে, একটা লোক যেখান থেকে গেছে সেই পথেই আবার ফিরে চলে এসেছে, অর্থাৎ তার এন টু এন ডিস্টেন্স আলটিমেটলি কত? 0। সরণ মানে কি? সে যেখানে শুরু করেছিল এবং যেখানে সে শেষ করছে তার মধ্যখানের দূরত্ব, তাই না? আর ডিস্টেন্সটা মানে কি? ডিস্টেন্সটা মানে কিন্তু সে কতটা দূরত্ব অতিক্রম করেছে। সহজ বাংলায় হলো, মানে দেখো, তোমাকে সায়েন্সের ম্যাডাম আরো ভালো বলতে পারবে, এটা একটা আপেক্ষিক ভাবে যদি তুমি ব্যাপারটাকে অ্যানালাইসিস করো, যে সরণ আসলে একটা মানে একটা একটা কাল্পনিক বিষয়ের মতো ব্যাপার আর কি। ঠিক আছে, মানে ধরো তুমি গাড়ি চালাচ্ছ, এটা বাস্তবে তুমি এখান থেকে, তুমি তোমার বাড়ির থেকে তোমার স্টেশনে গেলে এবং স্টেশন থেকে তোমার বাড়ি চলে এলে, তার মানে তো তুমি তো একটা দূরত্ব গেলে। এইটা হলো রিয়েলিটিতে যে ঘটনাটা ঘটছে, এটাকে বলে দূরত্ব। ঠিক আছে, তাকে যে তুমি ধরো গেলে 60 মিটার, এলে 60 মিটার, তাহলে 120 মিটার এলাম। ধরো তুমি 5 মিনিটে গেছো, তাহলে তোমার স্পিড কত? 120 মিটার বাই 5 মিনিট। এবার এটা ঘন্টা, কিলোমিটার, এগুলো যেরকম যেরকম চেঞ্জ করতে হবে করবে। ঠিক আছে, এটা হলো হিসাব, মানে দূরত্ব বাই সময়। কিন্তু এইটাই যদি তুমি তোমার বাড়ি থেকে শুরু করে একটা জায়গায় গিয়ে আবার তোমার বাড়িতে ফিরে আসো, তাহলে তোমার প্রাথমিক পজিশন কোথায় ছিল? তোমার বাড়ি। তোমার এন্ড পজিশন কোথায় আছে? তোমার বাড়ি। মানে তুমি যেখানে শুরু করেছো সেখানেই তো শেষ করেছো, তাহলে তো তুমি এগোনোই না। আলটিমেটলি তোমার কোনো স্মরণ হয়নি। স্মরণ মানে একটা কাল্পনিক ব্যাপার, যে তুমি তো কিছুই করলে না। যেমন পৃথিবীর চারিপাশে যদি ঘুরে আসো, তোমার স্মরণ কত শূন্য। তুমি বলবে, দাদা এত এত পেট্রোল চলে গেল, আমার আমার গোটা পৃথিবী ঘুরতে এত ফ্লাইটের টাকা খরচা হয়েছে। কোথায় স্মরণ? তোমার কত? শূন্য। তার মানে তোমার ভেলোসিটি কত? শূন্য। ঠিক আছে, কারণ স্মরণ যদি শূন্য হয়, তাকে তুমি সময় দিয়ে যা কিছু দিয়েই ভাগ করো না কেন, শূন্যকে কিছু দিয়ে ভাগ করার অর্থই হলো শূন্য। তাহলে এটা 0 মিটার/সেকেন্ড। ঠিক আছে, হলো। একটু খেয়াল রাখবে একটা বিষয়, সেটা হচ্ছে যে এই ব্যাপারটা তোমাকে আরো ভালো, বেটার ওয়েতে তোমার সাথে আলোচনা করতে পারবেন স্বর্ণালী ম্যাডাম সায়েন্সের তরফ থেকে। ঠিক আছে, চল নেক্সট। দেখো, জাসপ্রীত 12,800 টাকার একটি অর্থ বার্ষিক 5% মুনাফার হারে বার্ষিক চক্রবৃদ্ধি সুদে সুদে জমা রাখে। তাহলে কি করে? বার্ষিক কত পার্সেন্ট হারে? 5% হারে জমা রাখে। ভালো কথা, কত টাকা রেখেছে? 12,800 টাকা। এই দুটো পাওয়া গেছে, প্রিন্সিপাল পাওয়া গেছে আর রেট অফ ইন্টারেস্ট পাওয়া গেছে। আচ্ছা, 2 বছরের শেষে, 2 বছর মানে ইয়ার 2, সে কত পরিমাণ টাকা পাবে? হ্যাঁ, একদম বেসিক লেভেল। রেলের ব্যাচে যারা পড়ো তারা নিশ্চয়ই বুঝতে পারছো যে এইগুলো দিয়ে আমরা শুরু করি অঙ্কগুলো, স্টার্টিং, তাই না? সেরকম বেসিক লেভেলের প্রশ্নই দিয়েছে, এবার এলপি সিবিটি 2-তে দিয়েছে, দিতেই পারে। ঠিক আছে, চল দেখো তাহলে কি বলছে। দেখো, কত পার্সেন্ট হারে রাখে? 5% হারে। তাহলে আমরা প্রিন্সিপাল লিস্টে অ্যামাউন্টটা ফেলে দিই,
5% মানে কত, 1/20, তাই না? তার মানে প্রিন্সিপাল ইস টু অ্যামাউন্ট কত, 20:21, এটাই তো হিসাব, তাই না? এবং এটা কত কতর জন্য রেখেছে স্যার, 2 বছর, তার মানে কি হয়ে গেল, 20 স্কোয়ার 21 স্কোয়ার, ঠিক? আর ইতিমধ্যেই তোমরা জানো নিশ্চয়ই, কারণ তোমাদের সাথে ক্লাসে আলোচনা করা হয়েছে, CBT2 পেপার আশা করছি তারাই দেখছো অ্যানালাইসিসটা, যারা অলরেডি অঙ্ক একটা পেপার শেষ করে এসেছে, ঠিক আছে? চলো, তাহলে কি হয়ে যাচ্ছে, 20 স্কোয়ার মানে কত হয়ে যাচ্ছে 400, আর 21 স্কোয়ার মানে কত 441, এটা জানাবো। এবার বলেছে 12,800 প্রিন্সিপাল আর অ্যামাউন্ট কত টাকা হবে, তাই তো? তার মানে 400 মানেই বলে দিয়েছে 12,800, ঠিক? তাহলে বলেছে 441 মানে কত, এটাই প্রশ্ন। তাহলে কত হয়ে গেল স্যার, এটা গুণ এটা, 441 গুণ 12,800 ডিভাইডেড বাই 400, 0 0 0 0 কেটে দাও। আচ্ছা, তার আগে সবার আগে আমরা কি হিসাব করবো দেখি, আগে ডিজিটাল সামে কাজ করা যায় কিনা, কারণ গুণটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে? তুমি যদি 4 দিয়ে এটা কাটো তাহলেও কত হয়ে যাচ্ছে, 31 হয়ে যাচ্ছে, তাই না? তো দেখো, সরি, 4 দিয়ে কাটলে কত হচ্ছে, 3 4 12, 4 2 8, তাহলে লাস্ট ডিজিটে কত পড়ে যাচ্ছে স্যার, 2 1 কে 2, এখানে 7 আছে, এটা হতে পারে না, দেখো বাকি তিনটাতে 2 আছে, সুতরাং লাস্ট ডিজিট চেক করে খুব লাভ করতে পারছো না, তাহলে আমরা কি করি, ডিজিটাল সাম একবার দেখি। ডিজিটাল সাম কত স্যার, 4 4 8 1 9, 9 মানে কত 0, তাহলে 0 সাথে যাই গুণ করি অ্যান্সার কি হবে, 0। দেখো বাবু 0 কোনটা, ঠিক আছে, 2 3 4, 4 4 8 1 9, এটা 0, এটা হতে পারে। 4 1 5 4 9, 4 8 2 6 হচ্ছে, এটা হবে না। 4 1 5, 5 5 10, 11 12 13, এটাও 0 নয়, হবে না। তার মানে একটাই অ্যান্সার পড়ে আছে, অপশানে অ্যান্সার হবে 14,112, এবং এটাই হবে রাইট অ্যান্সার, ডিজিটাল সাম। দেখো তাহলে এই অঙ্কটা থেকে আমরা কি বুঝলাম, এই অঙ্কটা কিসের অঙ্ক, এটা কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক অবশ্যই, ঠিক আছে? এবং তার সাথে সাথে এটা আরো স্পেসিফিক্যালি বলতে গেলে ডিজিটাল সামের অঙ্ক, ঠিক আছে? দেখো তুমি যদি এটা গুণ করতে তোমার কিন্তু অনেকটা সময় লেগে যেত, ঠিক আছে? সেটাকে তুমি সুন্দর ডিজিটাল সাম হিসাব, তুমি দেখো এত কিছু কাটাকুটিও তো তুমি করবে না, তুমি ফার্স্টে যেটা দেখতে পাচ্ছ 441, তার মানে 4 4 8 1 9, যাই নিচে তাকে গোচা বুঝে লাভ নেই, 9 মানে 0, আমি আগে দেখবো ডিজিটাল সাম 0 কোথায়, দেখতে পাচ্ছি একটা থেকে ডিজিটাল সাম 0, ওটাই অ্যান্সার, তার মানে ক্যালকুলেশনটাই নেই। এভাবে তোমাকে পরীক্ষায় টাইম কমাতে হবে, কারণ তুমি যদি এভাবে টাইম না কমাতে পারো তাহলে রিজনিং এর কিছু কিছু প্রশ্ন অনেক বড় বড় প্রশ্ন, সেখানে অনেকটা সময় চলে যাবে, তাহলে সেই সময়টা তুমি দেবে কি, তাই না? এটা বুঝতে হবে। চল, তো আমাদের বাঙালি ছেলে মেয়েদের চিন্তা করার কোনো কারণ নেই, ম্যাথামেটিক্স নিয়ে তোমাদের চিন্তা একদমই করবে না, অঙ্ক হবে, ঠিক আছে? একদম বেস্ট ওয়েতেই হবে, ঠিক আছে? চল বল, 3 বলছে নিচের পাই চার্টটি পর্যবেক্ষণ করে প্রশ্নের উত্তর দিন। ভালো কথা, পাই চার্টে বিভিন্ন বিষয়ে পড়ুয়া ছাত্রছাত্রীদের শতকরা হার অনুযায়ী বন্টন দেখানো হয়েছে। এই যে যেমন এখানে কি দেখতে পাচ্ছি, জুলজি 16%, ম্যাথ 18%, কেমিস্ট্রি 20%, ফিজিক্স 16%, কম্পিউটার 15% এবং বোটানি 15%, এরকম সব দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, ছাত্রছাত্রীদের শতকরা হার অনুযায়ী বন্টন দেখানো হলো। কলেজে মোট ছাত্রছাত্রীর সংখ্যা বলেছে 5,000 জন, কলেজে মোট ছাত্রছাত্রীর সংখ্যা 5,000। আচ্ছা, পার্সেন্টেজ যোগ করলেই টোটাল কত পার্সেন্ট হয় স্যার, 100% হয়, তাই না? তারপরে 100% এর মানই কত বলে দিয়েছে, 5,000। কোন চ্যাপ্টার থেকে এসছে, এটা ডেটা ইন্টারপ্রিটেশন থেকে কিন্তু এসছে, ডিআই থেকে এসছে, ঠিক আছে? চলো, তাহলে প্রাণীবিদ্যা এবং উদ্ভিদবিদ্যা পড়া ছাত্রছাত্রীদের অনুপাত কত? প্রাণীবিদ্যা পড়া ও ছাত্রছাত্রীদের অনুপাত কত, সেখানে হয়তো মোট ছাত্র কোনো কাজেই লাগবে না, কারণ সবই পার্সেন্টেজে দেওয়া আছে, ডিরেক্ট এখান থেকেই অনুপাত বেরিয়ে যাবে। তার মানে এই যে 5,000 জন, এটা একটা এক্সট্রা ইনফরমেশন, এখানে কোনো কাজে লাগবে না, জাস্ট নিজেদের মধ্যে অনুপাত করতে বলেছে। কাদের? জুলজি ভার্সেস বোটানি। এখানে দেখো জুলজি কত, 16, দেখো বোটানি কোথায় ভাই, বোটানি এই যে 15, ব্যাস হয়ে গেল। তাহলে অ্যান্সার কি হয়ে গেল, 16:15, কোনো অঙ্ক করার দরকার নেই, ডিরেক্ট অ্যান্সার 16:15, অপশন সি হবে 100% রাইট অ্যান্সার। বলো কার কি সমস্যা, কি এরকমই অঙ্ক দিচ্ছে পরীক্ষার হলে, এত বড় অঙ্ক দেখে হতাশ হওয়ার কারণ নেই, সলিউশন হয়তো একটা সেকেন্ডের ব্যাপার। CBT2 একবার যদি তুমি ALP হতে পারো, ভাবো, তুমি ভাবো তোমার হাতে কি কি আসতে চলেছে। তুমি ইন্ডিয়ান রেল, যেখানে সবচেয়ে বেশি কর্মচারী কাজ করে, ঠিক আছে, ভারতবর্ষে,
তার একটা মেম্বার হতে পারবে, এটাই একটা বড় ব্যাপার তোমার কাছে ছিল। তাছাড়াও তো তোমার প্রতি মাসে মাইনা রয়েছে, স্যালারি ইনক্রিজ রয়েছে, যত ট্রেন চলবে তত তোমার কিলোমিটার রয়েছে, হাজারো রকমের অ্যালাউন্স রয়েছে। তো এটা কিন্তু মানে খুবই ভালো একটা অপরচুনিটি, যারা ডিপ্লোমা করেছে, বিটেক করেছে, কিংবা আইটিআই করেছে, হয়তো ইলেকট্রিশিয়ান ফিটারের মতো জায়গায় আইটিআই করেছে, কিংবা ধরো কেউ ডিজেল মেকানিকে করেছে, কিংবা ধরো কেউ আমাদের কি যেন বলে ইলেকট্রিক্যাল কিংবা মেকানিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে যারা ডিপ্লোমা করেছে বা বিটেক করেছে, এই সমস্ত ছেলে মেয়েদের জন্য কিন্তু এগুলো একটা আরো বেশ কিছু ডিপার্টমেন্ট আছে, এদের কিন্তু একটা সুযোগ, তারা কিন্তু এই পরীক্ষাটা দিতে পারে। এবং এই ধরনের প্রশ্নগুলো আসছে পরীক্ষায়, এবং এটাকে অ্যান্সার করতে হবে উইদিন আ টাইম, কারণ এটা সিলেকশনের অংশ। এটাতে তোমার সিলেকশন আছে, CBT2 ইজ জাস্ট ফর সিলেকশন, এটা কিন্তু সবার আগে তোমাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, চল নেক্সট কি বলছে কোশ্চেন, সেদিক থেকে পড়ি, দেখো তোমরাও দেখো, পজ করে দেখে নিতে পারো। ঠিক আছে, বলছে ইন এ বিজনেস, আচ্ছা বাংলায় পড়ি, একটি ব্যবসায় তুষার 10,000 এবং সলিল 20,000 টাকা বিনিয়োগ করে। ভালো কথা। ব্যবসা পরিচালনার জন্য তুষার মোট লাভের 10% পায় এবং বাকি লাভ মূলধনের অনুপাতে ভাগ হয়ে যায়। 14,400 টাকা লাভে তুষারের লাভের অংশ কত? বলো। প্রতিটা প্রশ্ন টিল সময়, এই যে 4টে প্রশ্ন দেখলাম, 4টেই তোমার ব্যাচে করানো প্রশ্ন কিনা তুমি আগে বলো। ঠিক আছে, অনলাইন হতে পারে, অফলাইন হতে পারে, সব ব্যাচে এইসব ধরনের প্রশ্ন আমরা করেছি। এটা কোথাকার বেসিক প্রশ্ন, কোন চ্যাপ্টার? পার্টনারশিপ, তাই না? দেখো তাহলে কি এসছে পরীক্ষায়, দেখো তুষার আর সলিল 10,000 20,000, তার মানে সহজ বাংলায় তুষার আর সলিলের টাকা আছে 1:2। ঠিক আছে, হিসাব এটাই বলছে। আচ্ছা, এরপর দেখো বলছে তুষার কি করে, ব্যবসা পরিচালনার জন্য মোট লাভে 10% পায়, মানে 100% যদি মোট লাভ হয় তাহলে প্রথমেই 10% কার নামে চলে গেল? তুষারের নামে চলে গেল। ঠিক আছে, আচ্ছা, এবং বাকি লাভ মূলধনের অনুপাতে ভাগ হয়। বাকি লাভ মানে কত? 90। এই 90%টাই আবার বলছে মূলধনের অনুপাতে ভাগ হয়। মূলধনের অনুপাতটা কত? 1:2, তাই তো? মানে প্রতি 3 ভাগের 1 ভাগ পাবে হচ্ছে তুষার, আর 2 ভাগ পাবে হচ্ছে সলিল। তাহলে 90 এর 3 ভাগ মানে 30, তাহলে 30 পাবে কে? 30 পাবে হলো তুষার, আর 60 পাবে কে? 60 পাবে হলো সলিল। ভালো কথা। আচ্ছা, মোট যদি 14,400 টাকা লাভ হয়, তুষারের লাভের অংশ কত? দেখো মোট লাভ, মোট লাভ কত? 100%, তাহলে 100% মানেই কত বলেছে? 14,400, তাই না? তাহলে প্রশ্ন হলো তুষারের লাভ কত? তুষার কত লাভ করেছে? দেখো তুষার এখান থেকে করেছে 30, আর এখান থেকে করেছে 10, তার মানে 40। তার মানে 40% মানে কত? এটাই হলো প্রশ্ন, তাই তো? তাহলে কি হয়ে যাচ্ছে স্যার? এটা গুণ 14400 ইন্টু 40 ডিভাইডেড বাই 100, 00 কেটে দাও, তাই না? তাহলে যা 4 দিয়ে গুণ করলে অ্যান্সার চলে আসছে। তাহলে 4 4 16, একটা শূন্য তো হলোই, তারপর 4 4 16, তারপর আবার 4 4 16, হাতে আমার 1, 4 1 4 1 5, 5,660 আছে। 5,760 কেন দেখি? 4 4 16, হাতে আমার 1, 4 4 16 1 17, ঠিক ঠিক ঠিক, আমার 1 4 1 4 1 5,760 কোথায় আছে? অপশন এ। তাহলে এ হবে 100% রাইট অ্যান্সার। বল কার সমস্যা? কার সমস্যা? ক্লিয়ার? নেক্সট, বল একটি শহরে ট্যাক্সি ভাড়া একটি নির্দিষ্ট মূল্যের সঙ্গে প্রতি কিলোমিটার অনুযায়ী অতিরিক্ত ভাড়া যুক্ত হয়। ভালো কথা। মানে ট্যাক্সি একটা নির্দিষ্ট ভাড়া আছেই, মানে ট্যাক্সিতে উঠলেই প্লাস কিলোমিটার ওয়াইজ চার্জ হয়। মানে যে টোটাল যে ভাড়াটা আসবে, টোটালটা আসবে সেটা আসলে দুটো প্যারামিটারের যোগফল। কিভাবে আসবে? একটা হলো ফিক্সড রেট, যেটাকে আমরা এ দিয়ে ডিনোট করছি, আর একটা হলো ভ্যারিয়েবল কস্ট, কিলোমিটার প্রতি বাড়তে থাকে। যেরকম ভাবে আমাদের আগেকার দিনে মূলত দেখতে কলকাতায় যে ট্যাক্সিগুলো চলতো, তাই না? এখন তো ওলা উবের এসে সেটাকে অনেকটা রিপ্লেস করে দিয়েছে। মূলত আগে এই ফরম্যাটেই চলতো, A+B ফরম্যাটেই চলতো। ঠিক আছে, চল 35 কিলোমিটার দূরত্বে ভাড়া হলো 375 টাকা। 35 কিলোমিটার যদি দূরত্ব যায় তাহলে সে 375 টাকা দেয়। আর 48 কিলোমিটার যদি দূরত্ব যায় তাহলে সে দেয় 427 টাকা। ভালো কথা।
নির্দিষ্ট চার্জ এবং প্রতি কিলোমিটার চার্জ যথাক্রমে কত। ভালো কথা। দেখো তাহলে কি বলছে, দেখো এখানে 35 কিলোমিটারের দূরত্ব 375 টাকা, তার মানে ধরো এখান থেকে সে এত অবধি গেছে। ভালো করে বুঝো, ঠিক আছে, একদম বেসিক অঙ্ক, সব পড়ানো অঙ্ক এগুলো। দেখো 35 কিলোমিটার পর্যন্ত ভাড়া, এই যে 35 কিলোমিটার পর্যন্ত ভাড়া হলো 375। ভালো কথা। তার মানে ধরো এইটুকু হলো বেস প্রাইস, যেটাকে আমরা এখানে এ দিয়ে ডিনোট করছি, ঠিক আছে, সেই বেস প্রাইস রয়েছে। আর 35 কিলোমিটার সে যেহেতু গেছে তার জন্য সে এক্সট্রা টাকা নিয়েছে, ঠিক আছে। আর যে নাকি 48 কিলোমিটার গেছে, মানে আরো 13 কিলোমিটার বেশি গেছে, 48 কিলোমিটার, তার জন্য ভাড়া লেগেছে কত, 427 টাকা, ঠিক আছে। তাহলে প্রতি কিলোমিটার প্রতি কত এবং নির্দিষ্ট চার্জটাই কত, মানে মিনিমামটা কত, বেস প্রাইসটা কত, আর প্রতি কিলোমিটারে কত। দেখো তো ছবি আঁকলেই অঙ্ক হয়ে যাচ্ছে না, কি জানি তাই? আরে কঠিন। তুমি নিজে নিজে বোঝো, এখান থেকে 35 কিলোমিটার, এইটুকু বেস প্রাইস, 35 কিলোমিটার, 48 কিলোমিটার, তার মানে এই গ্যাপটা কত কিলোমিটারে? তুমি বলো স্যার 13 কিলোমিটার, তাই না? আর টাকা, এই 13 কিলোমিটার যাওয়ার জন্য এক্সট্রা তাকে টাকা কত টাকা দিতে হচ্ছে? সে 35 টাকা, 35 কিলোমিটার থেকে 48 কিলোমিটার, মানে 13 কিলোমিটার এক্সট্রা গেছে, তাদের এক্সট্রা কত টাকা দিতে হচ্ছে? 427 মাইনাস 375, তাই তো? তাহলে এখানে 50 আর 2 52, তার মানে আলটিমেটলি 13 মানে কত দাঁড়ালো? 52। মানে 13 কিলোমিটারের দাম কত? এই যে 13 কিলোমিটার গেছে, এই জায়গা তো সে বেস প্রাইস দিয়েছে। এই ডিফারেন্সটা কেন তৈরি হচ্ছে? কিলোমিটার প্রতি এক্সট্রা চার্জের জন্য। সবারই তো বেস প্রাইসটা সেম। তার মানে 13 কিলোমিটার সে এক্সট্রা গেছে বলেই না সে 52 টাকা এক্সট্রা দিয়েছে। 13 কিলোমিটারের ভ্যালু কত? 52 টাকা, ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রতি কিলোমিটার কত স্যার? 1 কিলোমিটারের ভ্যালু কত? 13 মানে যদি 52 হয়, 1 মানে কত? 4। তাহলে দেখো 4 টাকা হবে, তাহলে 3 টাকা হবে না, 5 টাকা হবে না, 6 টাকাও হবে না। তাহলে অঙ্ক আর হয়তো তোমার করারই দরকার ছিল না, 4 টাকা একটা অপশানেই দিয়েছে। তুমি হয়তো পরীক্ষার হলে এইটুকু করেই অ্যান্সার দিয়ে চলে আসো, কারণ আর বাকি অপশানে নেই, ঠিক আছে। এবার তুমি যদি পরবর্তী ক্ষেত্রে অ্যাজ এ প্র্যাকটিস এটা দেখতে চাও যে স্যার তাহলে বেস প্রাইসটা কিভাবে বেরোবে, তাহলে স্যার বলুন, ঠিক। তাহলে তুমি আমাকে বলো 1 কিলোমিটার যেতে যদি 4 টাকা খরচ হয়, তাহলে 35 কিলোমিটার যেতে তার কত খরচ হয়েছে? তুমি বলবে স্যার 1 মানে যদি 4 হয়, তাহলে 35 মানে কত? 35 ইন্টু 4, তাই না? 35 দুগুণে 70, 70 দুগুণে 140। তার মানে 140 টাকা তার খরচ হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। কোথায় খরচ হয়েছে? 140 টাকা খরচ হয়েছে ওই 35 কিলোমিটার যেতে, যেখানে তাকে কিন্তু টোটাল ভাড়া কত নিয়েছিল এই 35 কিলোমিটার যেতে? 375 টাকা। তার মানে তার কিলোমিটার বাবদ খরচ হিসাবে গেছে 140 টাকা, আর বাকি টাকা 375-এর মধ্যে 140 টাকা গেল কিলোমিটার, আর বাকি টাকা গেল বেস প্রাইস, তাই না? তাহলে মাইনাস করে দিলেই হয়ে গেল। তাহলে এখান থেকে 5, 7 থেকে 4 গেলে 3, আর 3 থেকে 1 গেলে 235 টাকা। দেখো এখানেও আছে 235 এবং এটাই আছে, ঠিক আছে। কি হরে কৃষ্ণ। চলো 6, বলো দুইটি সংখ্যার গসাগু 62 এবং এই দুই সংখ্যার লসাগু অন্য দুটি গুণনীয়ক হলো 7 এবং 9। নিচে দেওয়া অপশনগুলির মধ্যে কোনটি এই দুই সংখ্যার ছোট সংখ্যা হতে পারে? কোনটি ছোট সংখ্যা হতে পারে? তো দেখো গসাগু 62 আর দুটো গুণনীয়ক 7 আর 9 মানে কি? মানেই হলো একটা সংখ্যা হলো 62 গুণ 7, আর একটা হলো 62 গুণ 9। তুমি বলবে স্যার এরকম করে কেন লিখলেন? দেখো এগুলো যারা বেসিক ক্লাস করেছো তোমরা তো জানো, এগুলো একদম লেভেল 0 লেভেলের কোশ্চেন। এগুলো শুরু আর কি, চ্যাপ্টার শুরু হয় এগুলো দিয়ে, যে স্যার বলুন তো স্যার 10:15 যদি রেশিও করি তাহলে কত হয়, বা 10 আর 15 সংখ্যাটা লসাগু বা গসাগু কত হয়? তুমি বলবে স্যার স্যার এর গসাগু হলো, গসাগু সেটা হলো 5। তাহলে সংখ্যাটা স্যার কি ছিল আসলে? 5 × 2, আর একটা ছিল 5 × 3, তাই তো? তো খেয়াল করে দেখো আমরা কি করছি, এইগুলোই তো কি গুণনীয়ক, অপর গুণনীয়ক। মানে একটা গুণনীয়ক তো 5 নিজেই, মানে গসাগুটাই তো একটা গুণনীয়ক, এবং আরেকটা অপর গুণনীয়ক, মানে গসাগু 62 নিজে একটা গুণনীয়ক, সাথে একটা গুণনীয়ক 7, ঠিক আছে। আরেকটা 62 নিজে একটা গুণনীয়ক, সাথে 9 একটা। তো যদি বলে দুটোই হবে অ্যান্সার, তাই তো?
তাহলে কিন্তু কোনটা নিতে বলেছে, তার মধ্যে ছোটটা নিতে বলেছে ভাই, ছোটটা। তার মানে 62 গুণ 7টা বলেছে, তাহলে 7 দুগুণী 14, হাতে আমার 1, 6 7 42, একে 43, তাহলে কত আছে 434 আছে নাকি? অপশন এ হবে না। ঠিক আছে, ক্লিয়ার? চলো নেক্সট। একটি আয়তাকার হলঘরের মেঝের পরিসীমা হলো 220 মিটার। ভালো কথা। যদি 4টি দেওয়াল রং করার খরচ হলো প্রতি বর্গমিটারে 10 টাকা হারে 11,000 টাকা হয়, তবে ঘরটির আয়তন কত? বাহ, দারুণ প্রশ্ন। আয়তন কত? তার মানে ক্ষেত্রফল থেকে তোমাকে কোথায় যেতে হবে? আয়তনে যেতে হবে। কিভাবে যেতে হবে? দেখো, প্রথমে আগে বলো 10 টাকা হারে যদি 11,000 টাকা খরচ হয়, তাহলে এক এক বর্গমিটারে 10 টাকা করে লাগিয়েছে, তাতে 11,000, তাহলে 11,000 বাই 10 এত বর্গমিটার লাগিয়েছে, তাই না? তাহলে 11,000 বাই 10 করলে কত হচ্ছে? 1100। মানে 1100 স্কোয়ার ফিটে 10 টাকা করে লাগিয়ে সে 11,000 টাকা তুলেছে। ঠিক আছে, তাহলে 1100 স্কোয়ার ফিট। তাহলে 1100 স্কোয়ার ফিটটা কি? ভাবো, তুমি এখন যেখান থেকে ক্লাস দেখছো, যদি এটা মাঠের মধ্যে বা খোলা জায়গায় না দেখো, তাহলে তুমি একটা ঘরে আছো, তাহলে ঘরের 4টে দেওয়াল আছে, এই 4টে দেওয়ালের ক্ষেত্রফলটা হচ্ছে 1100। আর মেঝে, যেটা তুমি যেটা যার উপরে বসে আছো, মেঝেটা, সেই মেঝের ক্ষেত্রফল বলেছে 220। ঠিক আছে, আচ্ছা এবার দেখো কোথায় গেল। হ্যাঁ, আচ্ছা, ক্ষেত্রফল বলেনি, পরিসীমা বলেছে, মেঝের পরিসীমা, 4টে দেওয়ালের দৈর্ঘ্য। অর্থাৎ ধরো এই যে তোমার যদি দেওয়াল হয় এ বি আর উচ্চতাকে যদি সি বলি, তাহলে তোমার হলো প্রশ্ন হলো 2 ইন্টু এ প্লাস বি, অর্থাৎ টোটাল যে পরিসীমা সেইটা তোমাকে বলেছে হচ্ছে 220। তার মানে এ আর বি এর যোগফল তুমি পাচ্ছ কত? এখান থেকে 110। ঠিক আছে, হলো। আচ্ছা, এরপর কি বলছে দেখো। আচ্ছা, আর টোটাল এরিয়া কত? 1100। এবার টোটাল এরিয়া দেখো, এইটা যদি সি হয়, তাহলে এখানে একটা বাহু আছে এসি, এটা টোটাল এরিয়া। এদিকে একটা একটা এরই অপোজিট দিকে, মানে এটা এ আর এটা সি, তাহলে এসি। তাহলে এটা যদি এসি হয়, তাহলে এর অপোজিট দিকে যে বাহুটা রয়েছে সেটাও এসি, তাই তো? তাহলে 2AC। ঠিক আছে, হলো। আবার এদিকটা দেখো, উল্টো দিকে দেখো, এদিকে বি এদিকে সি, তাহলে বিসি। এদিকটা বিসি হলো, এদিকে বিসি হলো, এদিকেও বিসি, তাহলে 2BC। তাহলে একবারে বলে দিলাম 2 ইন্টু এসি প্লাস বিসি। তাহলে সি যদি কমন নিই, তাহলে দেখো কি চলে আসছে, এ প্লাস বি। এবার দেখো এ প্লাস বি এর মানটা এখানে বলে দিয়েছে, তাই না? 110। তাহলে 110 ইন্টু 2 করলে কত হয়? 220 সি। এটা হলো কি হলো? টোটাল ক্ষেত্রফল, যেটা আমাদের আগের অঙ্ক থেকে বেরিয়ে এসছে 11, তাই না? ঠিক। তাহলে সি কত হলো? 5। 22 5, এটা তো দেখেই বোঝা যাচ্ছে কেটে যাচ্ছে 110। তাহলে সি এর মান কত? 5। ঠিক আছে, তাহলে উচ্চতাটা কত হলো? 5। এবার বলছে হল ঘরটির আয়তন কত? আয়তন কত মানে এবিসি কত? এবিসি, যেখানে সি তো 5 বেরিয়েছে, যেখানে আমার এবির মান দরকার, এ প্লাস বিটা 10 বলে দিয়েছে। আর কি বলে দিয়েছে? আর তো কিছু বলে দেয়নি। ভলিউম তো এবিসি, সি না হলো 5, এবির মান এ প্লাস বি নয় হলো 110। এরকম কথা কি কোথাও বলেছে 60-50 হতে হবে? এরকম তো কোনো ব্যাপার নেই, বিভিন্ন রকম তো হতে পারে। কারণ এ প্লাস বি 10, এটাকে তো আমরা বিভিন্ন রকম ভাবে ভাঙতেই পারি, যেমন 60-50-এ ভাঙতে পারি। তাহলে এরকম প্রতিটা ধরে ধরে অপশন তো চেক করা সম্ভব না। 70-40 হতে পারে, 80-30 হতে পারে, অসংখ্য হতে পারে, অসংখ্য অসংখ্য। দেখি ইংলিশটা, the floor of the rectangle hall has a perimeter of 220 meter if the cost of painting the four walls at the rate of 10 per meter square, then find the volume of the hall। ঠিকই তো আছে, 2 ইন্টু এ প্লাস বি হলো 120। ঠিকই আছে, এটা তো ফ্লোরে বলেছে, তাই তো? মেঝে ঠিকই আছে, তখন এ প্লাস বি হলো 110 হলো। আচ্ছা, তারপরে এখানে কি হয়ে গেল? 10 টাকা মিটার স্কোয়ার করে 4 দেওয়াল, তাহলে 4 দেওয়াল মানে এখানে এসি এসি,
বিসি বিসি ঠিকই আছে, 2 ইন্টু এসি প্লাস বিসি, 2 ইন্টু সি ইন্টু এ প্লাস বি। সি এর মান তো এখান থেকে বেরোলো, এ প্লাস বি এর মান ওখানে দেওয়া আছে। ইন্ডিভিজুয়াল এ আর বি তো বেরোচ্ছে না, সি তো 5 বেরোলো। আচ্ছা কি হবে তাহলে? এবির মান তো নেই। ঠিক আছে, এটাকে আমি স্টার দিয়ে রাখলাম আপাতত, সময় নষ্ট করে লাভ নেই। এটাকে আমি স্টার দিয়ে রাখলাম, যে আমাকে দেখতে হবে যে এখানে মনে হচ্ছে আরো কিছু ইনফরমেশন লাগবে। ঠিক আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বা তার একটা কিছু রুট ওভার হবে এবি টেবি কিছু একটা হলেও একটা, যেখান থেকে এ আর বি এর আরেকটা ডেটা লাগবে, কারণ এ প্লাস বি 110 মাল্টিপল ডেটা পসিবল। ঠিক আছে, হতে পারে যে আমার হয়তো কোশ্চেন টাইপ করতে গিয়ে কোথাও ভুল হতেও পারে। ঠিক আছে, সেটাও আমি চেক করে দেখবো, বা তোমাদেরও যদি কখনো মনে হয় যে দেখে আমার মনে হচ্ছে যে কোথাও একটা ভুল হচ্ছে, আমারই হয়তো দেখতে বারবার ভুল হচ্ছে, তাহলে কিন্তু অবশ্যই জানিও, যে নাম্বার তোমাকে প্রথমে দিয়েছিলাম ক্লাসে, নাম্বার জানি। ঠিক আছে, চল। বা হতেও পারে যে এটা ভুলও আছে, হতেও পারে, মেবি। বলো, ফাইন্ড দ্য ভ্যালু অফ এত। ঠিক আছে, 96.86572 ইন্টু 10⁻⁷ এর ভ্যালু কত? দেখো এগুলো আর তো ক্লাসে করানোর কিছু নেই, এগুলো তো বেসিক, মানে সাধারণ ধারণা। দেখো ইন্টু 10⁻⁷ মানে 7টা ঘর শূন্য সরে যাবে, ব্যাস। তাহলে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, আরো দুটো শূন্য, অর্থাৎ 96, 86, 572 তো আছেই, সাথে আরো দুটো শূন্য। কোথায় আছে? এই যে 96, 86, 572, দুটো শূন্য, কোন অপশন? সি। তাহলে রাইট অ্যান্সার কি হবে স্যার? এটা সি হবে রাইট অ্যান্সার। ক্লিয়ার? বল, না বুঝলে বলো। ঠিক আছে, নয় কি বলছে দেখো, একটি ছেলে 5 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে স্কুলে যায় এবং 14 কিলোমিটার ঘন্টা বেগে ফিরে আসে। ভালো কথা। স্কুলে যাওয়া এবং ফিরে আসা মিলিয়ে তার মোট সময় লাগে 8 ঘন্টা। তার বাড়ি থেকে স্কুল পর্যন্ত দূরত্ব কত? কি দেখো, এগুলো সেই মানে বেসিক অঙ্ক, টাইম এন্ড ডিস্টেন্স। আমার মনে ইউটিউবেও অনেক সেশন আমি নিয়েছি এরকম, যেখানে এই বেসিক অঙ্কগুলো নিয়ে আলোচনা করেছি। দেখো এই বেসিকই আসে চাকরির পরীক্ষা। ঠিক আছে, কিন্তু কোন বেসিকটাকে কতটা সুন্দর করে পড়লে তবে তুমি হলে গিয়ে ঠিকঠাক ওয়েতে নামাতে পারবে, এটা একটা ইম্পর্টেন্ট, টাইমের মধ্যে নামাতে। ঠিক আছে, তো ওয়ে অফ থিঙ্কিংটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো চলো। তো দেখো, বাড়ি থেকে স্কুলে যাচ্ছে এবং স্কুল থেকে বাড়ি আসছে, মানে ডিস্টেন্স ফিক্সড। তাহলে তোমাকে ক্লাসে আমি কি বলেছিলাম, স্পিড মানে কি স্যার? ডিস্টেন্স বাই টাইম। আর ডিস্টেন্স যদি ফিক্স থাকে, তাহলে স্পিড এর রেশিওর অপোজিট রেশিও কি হয়? টাইমের রেশিও ব্যস্তানুপাতে আছে, তাই না? তাহলে স্পিডের রেশিও কি আছে দেখো, S1:S2। এটা হলো স্পিডের রেশিও। ঠিক আছে, স্পিডের রেশিও হলো 5 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 14 কিলোমিটার প্রতি ঘন্টা, 5:14। ঠিক আছে, এটা হলো স্পিডের রেশিও। ভালো কথা। তাহলে টাইমের রেশিও কত হবে স্যার? স্পিডের রেশিও যা হবে টাইমের রেশিও উল্টো হবে, কারণ ডিস্টেন্স ফিক্সড, যে জায়গা থেকে গেছে সেখানেই ফিরে এসেছে। 14:5। তাহলে তার মোট কত সময় লাগছে স্যার? যেতে 14 ঘন্টা, আসতে 5 ঘন্টা, টোটাল 19 ঘন্টা, তাই তো? টোটাল লাগছে 19 ঘন্টা। আমরা বলছি 19 ঘন্টা লাগছে, আর বই এটাই দেখো বলছে যাতায়াতে মোট সময় লাগে 8 ঘন্টা। তার মানে যাহাই 19 তাহাই হলো 8। 19 মানে কত? 8। তাহলে প্রশ্ন হলো তার বাড়ি থেকে স্কুল পর্যন্ত দূরত্ব কত? ডিস্টেন্স। তাহলে বলো বাবু, ডিস্টেন্স মানে কি? ডিস্টেন্স মানে হলো স্পিড ইন্টু টাইম, তাই না? তাহলে স্পিড কত? 5, টাইম কত? 14, 5×4 70 বলতে পারি, অথবা 14×5 70 বলতে পারি, একই ব্যাপার। তাহলে প্রশ্ন হলো 70 মানে কত? তাহলে কি হয়ে গেল স্যার? 70 × 8 ডিভাইডেড বাই 19। কি হবে? পূর্ণ সংখ্যায় তো হবেই না, 19 দিয়ে তো কাটেই না, কিছু দিয়ে তো কাটে না। ডিজিটাল সাম করি স্যার, এটা 9 আর এখানে হচ্ছে 1,
তার মানে এটা একই হলো ডিজিটাল সাম। আচ্ছা, তাহলে এখানে 7 7 8 56, 56 মানে 5 6 11, 11 মানে 1 1 2, তাহলে এটা তো 9। আচ্ছা, এটা 7 2 9 হবে না, 3 1 4 হবে না, 9 মানে 0, 5 আর 2 7 হবে না, 8 2 10, 10 6 16, 16 মানে 6 1 7 হবে না। তার মানে এটা ডিজিটাল সামে হবে না। কেন? আমার মনে হচ্ছে এটা এখানেই শেষ নয়, এটা লিখিয়ে দেওয়া উচিত ছিল যে এটা 1 দশমিক স্থান পর্যন্ত বা এই ধরনের। আমার মনে হচ্ছে লাস্ট পর্যন্ত অনেকটাই এগোবে। দেখি 70 গুণ 8 করলে কত হয় দেখি, 7 8 56, 560 বাই 19, 19 দুগুণি 38, 18 180, 19 9 করলে কত হয় 171, তাহলে 90, 19 5 85, এই দেখো আরো যাচ্ছে 50, তাহলে 4 19 মানে এটা কিন্তু 5এই শেষ নয়, দেখেছো? 19 2 5 2 এরকম করে করে যাবে, মানে 29.52 ডট 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 যাবে, এটা শেষ নয়। তাহলে লাস্ট পর্যন্ত অ্যান্সার হবে 29.5। এটা লিখে দেওয়া উচিত ছিল প্রায় বা 1 দশমিক স্থান পর্যন্ত, এটাই কিন্তু লেখা থাকে সাধারণত, যেখান থেকে তুমি ক্লিয়ারলি আন্দাজ পাচ্ছ যে তোমাকে এটা গুণই করতে হবে, কারণ এরকম যদি পরপর পরপর চলতে থাকে সেখানে ডিজিটাল সাম কাজ করে, তাই না? খুব সুন্দর এবং খুব সহজ অঙ্ক, একদম করানো অঙ্ক, একদম ফাউন্ডেশন ব্যাচ থেকে করানো অঙ্ক, জেনকন থেকে। চলো কি বলছে, এই যে প্রতিটা সেটেই দেখো একটা করে মধ্য সমানুপাতির অঙ্ক দিচ্ছে, তাই না? দেখো বলছে 11.6 বাই এক্স ইজ ইকাল টু এক্স বাই 2. এবং এক্স এর মান 0 থেকে বড় হলে এক্স এর মান কত? দেখো এরকম পয়েন্টে অপশন দিচ্ছে প্রশ্ন। তাহলে এখানে করলে কি হয়ে যাচ্ছে, এক্স স্কোয়ার সেটা আসছে 11.6 ইন্টু 2.9, এবং তোমাকে কি বার করতে হবে, এক্স এর মান, তাই না? তাহলে এক্স এর মান করতে গেলে কি করতে হবে, রুট করে দিতে হবে বোথ সাইডে। তাহলে রুট করে দিলাম একবারে, তাই তো, এ রুট উঠে গেল স্কোয়ারের সাথে। তাহলে দেখো এখানে কি চলে এলো, 116। আচ্ছা 116কে এইভাবে লিখি, 116 মানে যেহেতু 29 দেখতেই পাচ্ছি এখানে আমি 29 গুণ 4 পাই কি 10, কারণ একটা পয়েন্ট আছে, আর এখানে কি 29 বাই, এই তো রুট। এবার দেখো দুটো 29 মানে রুট থেকে একটা 29 বেরিয়ে এলো, একটা 4 মানে 4 রুট করলে 2, আর দুটো 10 থেকে কত বেরিয়ে আসবে, একটা 10। তাহলে 29 দুগুণি 58, 29 দুগুণি কত 58 বাই 10, মানে পয়েন্ট সামনে একটা, মানে 5 পয়েন্ট। অপশন কি হবে, রাইট অ্যান্সার। দেখো প্রশ্ন যে জটিল তা নয়, খুব সহজ সহজ প্রশ্ন দিচ্ছে, এগুলো কিন্তু অ্যান্সার করা যায়। অন্তত ম্যাথ স্পেশাল আমি যা পড়িয়ে ফেলেছি তোমাকে তা দিয়েই তুমি অ্যান্সার করে ফেলতে পারবে, ঠিক আছে? চলো দেখো, একটি ঘন আয়তাকার ঘনের 3টি পার্শ্বতলের ক্ষেত্রফল যথাক্রমে 162, 144 এবং 50 বর্গ সেমি, ঠিক আছে? আচ্ছা এটা কি হবে, এটা ভালো কথা আর একটু ভালো করে বলা যায় আয়ত ঘন, ঠিক আছে? কি বললাম, আয়ত ঘন। দেখো প্রতিটা শিফটে এই এই একটা প্যাটার্ন, আগের প্যাটার্নটার মতো এই প্যাটার্নটাও কিন্তু প্রতিটা শিফটে রিপিট হয়েছে, প্রতিটা শিফটে একটা করে দিয়েছি, ঠিক আছে? যে আয়ত ঘনকের 3টি পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে 162, 144 আর 50। তার মানে এই যে আয়ত ঘনক, এই যে আয়ত ঘনক, ঠিক আছে, মানে একটা কি ইট, তার এক একটা পাশের ক্ষেত্রফল, এই পাশটা ধরো 162, এই পাশটা ধরো 144, ওপরেরটা ধরো দেখা গেল 50, কোনটা কি কেউ জানে না, আছে, ঠিক আছে? তার মানে আমি যদি বলি এ বি, ধরো একটা এ একটা বি এবং একটাকে সি ধরি, এ বি এবং সি তিনটে মান ধরি, মানে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা, তাহলে এই পার্টটা কি, ধরো এটা এ, এটা ধরো বি, এটা ধরো সি, তাহলে এটা কি হল এসি। তার মানে এসি ইজ ইকাল টু কত বলে দিল, 162। আচ্ছা তারপরে এটা কি, এটা বি, এটা সি, বিসি, তাহলে বিসি ইজ ইকাল টু কি পাবো, 144। আর এটা কি, এটা এ, এসি গেল, বিসি গেল, আর আছে এবি, এবি কোথায়, এ আর বি, মানে এটাই এ এটাই বি, এবি, তাহলে উপরেরটা এবি, এবি কত বলেছে 50। তো বলেছে ঘনকটির আয়তন কত, ঠিক আছে?
আয়তন, আয়তন মানে কি স্যার? এবিসি। তাহলে বলো এখান থেকে তোমাকে কি বার করতে হবে? এবিসি বার করতে হবে। এটা বলে দিয়েছে, এটা বার করতে হবে। এবার দেখো প্রতিটা অঙ্কে আগে দুটো শিফট তোমাদের সাথে যেহেতু ইতিমধ্যে আলোচনা হয়ে গেছে, তোমরা বুঝতেই পারছো যে কিছুই না, এটা কমন প্যাটার্ন চলে এসেছে যে আসলে এগুলো যদি গুণ করি তাহলে কি চলে আসে দেখো, এ এ গুণ করলে এ স্কোয়ার, বিবি গুণ করলে বি স্কোয়ার, সিসি গুণ করলে সি স্কোয়ার, তাই না? তার মানে 162 গুণ 144 গুণ 50, এটা রাখছি, তাই না? এবং দেখো এটাকে যদি আবার রুট লাগাই তাহলে কি চলে আসবে? এবিসি চলে আসবে, স্কোয়ার বি স্কোয়ার রুট, তার মানে জাস্ট এর রুট লাগালেই হয়ে যাবে। তাহলে এর রুটটা একটু লাগাই সুন্দর করে, দেখো 144 আর ওখানে আছে কত? 162, আর ওখানে আছে কত? 50। আচ্ছা 162 মানে 81 গুণ 2, তাই তো? 162 মানে হলো 81 গুণ 2, ভালো কথা। আচ্ছা 144 এর রুট তো নিজেই হয় 12, তাহলে এটাকে এরকমই রেখে দিলাম। আচ্ছা 50 মানে 25 গুণ 2, ভালো কথা। তো দেখো একটা 81 রুট করা মানে 9, এটা গেল। 144 এর রুট করা মানে 12 গেল, 25 এর রুট করা মানে 5 গেল, আর দুটো 2 থেকে রুট করে একটা, তাই তো? তাহলে 5 দুগুণী কত হলো? 10, আর 9 12 কত? 108। তাহলে 108 এর সাথে 10 গুণ করলে কত হয়ে যাচ্ছে? 1080 আছে। সিম্পল একটা ক্যালকুলেশন এবং সিম্পল লজিকের উপর প্রশ্ন দিয়েছে এলপিসিবিডি 2 তে, এগুলো কিন্তু তোমাদের করা উচিত। নেক্সট, এ বি এর তুলনায় 3 গুণ দক্ষ কর্মী এবং তারা একসঙ্গে একটি কাজ 12 দিনে শেষ করতে পারে, ভালো কথা। তাহলে এই একা কাজটি কত দিনে শেষ করতে পারবে? দেখো একদম বেসিক লেভেলের প্রশ্ন, টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে এসছে, একদম মানে যেগুলো আমরা ক্লাস শুরু করি তাই না, সেই সব লেভেলের প্রশ্ন এসছে মেনসে। তো আমার তো যেটা মনে হয় যে ফাউন্ডেশন যে বইটা আমরা লঞ্চ করেছি ইনস্টিটিউটের জন্য, সেই বইটা পড়লেই মনে হচ্ছে এলপি থেকেই তো তুমি তাতেই তো সব করে দিচ্ছ। আরো যে আমি আপডেট করছি বই, তাহলে আর কি হবে? প্রশ্ন ইজি আসছে, তাই না? দেখ, এ বি এর তুলনায় 3 গুণ দক্ষ কর্মী, ভালো কথা। আচ্ছা একটু গালি চেঞ্জ করি। এ আর বি এর দক্ষতা বলেছে, কি বলেছে? এ বি এর তুলনায় 3 গুণ, বি যদি 1 হয় এ হয় 3, দক্ষতা আমরা এদিকে লিখি তাই না? আর দক্ষতার অপোজিটটা কি? দক্ষতার অপোজিটটাই হলো সময়, 1:3, ভালো কথা। তারা একসঙ্গে কাজটি 12 দিনে শেষ করতে পারে, তাহলে এ একা কাজটা কত দিনে শেষ করতে পারে? তাহলে তারা একসাথে কত দিনে করতে পারে স্যার? তুমি বলবে 3 একে এলসিএম 3। এগুলো নিশ্চয়ই স্যার কি হচ্ছে বুঝতেই পারছো, কারণ অলরেডি তুমি টাইম অ্যান্ড ওয়ার্কের ক্লাস যদি না করো তাহলে কিছু বুঝতে পারবে না, অবশ্যই টাইম অ্যান্ড ওয়ার্কের ক্লাসটা করতে হবে, ঠিক আছে? আর এটা কিন্তু প্র্যাকটিস সেশন যাচ্ছে, এবং যাদের পরীক্ষা হয়ে গেল তারা যাতে বুঝতে পারে তাদের জন্য, ঠিক আছে? তো একদম নিউ ক্যান্ডিডেট হলে আগে বলবো তুমি আগে বেসিক ক্লাস করো, ঠিক আছে? চলো তাহলে বলো আমাদের মোট কত সময় লাগছে? টোটাল 3 আর টোটাল এফিসিয়েন্সি 4, তাহলে আমরা বলছি 3/4 আর ও বলছে সেটাই 12। তাহলে প্রশ্ন হলো এ একা কত দিনে করবে? এ মানে 1, তাহলে 1 মানে কত? ব্যাস এই তো প্রশ্ন। কি আর কিছু আছে অঙ্কের মধ্যে? কিছু নেই। তাহলে 1 × 12 বাই 3/4, তাহলে উল্টে দাও 4/3 দিয়ে এটা কেটে দাও, 4 4 4 16 ডেজ এ। আর যদি বলতো বি, তাহলে বি 3 মানে হতো 48 ডেজ। তাহলে বি এর জন্য তো 48, এর জন্য 16, আমাকে এই জানতে চেয়েছে, তাহলে অপশন বি 16 হবে রাইট অ্যান্সার। নেক্সট 13 নম্বর কোশ্চেন, ঠিক আছে? ভালো করে দেখবে, ভালো করে মন দিয়ে পড়বে, চিন্তা করার কোনো কারণ নেই। দেখো একজন ফল বিক্রেতার কাছে কিছু আপেল ছিল, তিনি 40% আপেল বিক্রি করলেন এবং এখন তার কাছে 900টি আপেল আছে, তিনি মূলত কত আপেল ছিল? সেম রিপিট প্রশ্ন হয়েছে, এই প্রশ্নগুলো আগেও হয়েছে, মানে আগের দুটো শিফটও আমরা রিপিট দেখলাম এই প্রশ্নগুলো। যে দেখো তার মানে কিছু প্রশ্ন রিপিট হচ্ছে, কিছু প্রশ্ন আবার নতুন প্রশ্ন আসছে, এক একটা শিফটে এক এক রকম। তো কোন শিফটে কি হবে কেউ জানে না, ঠিক আছে? কোনটা রিপিট হবে কেউ জানে না, ঠিক আছে? চলো, তো তার কাছে রয়েছে ধরে নাও 100% আপেল, তার মধ্যে সে 40% আপেল যদি বিক্রি করে ফেলে, তুমি আমাকে বলো 100%-এর মধ্যে 40% যদি বিক্রি করে, তাহলে তার কাছে কত পার্সেন্ট আপেল আর পড়ে থাকে? তুমি কি বলবে স্যার? 60%, ঠিক? বলছে এখন তার কাছে 900 আপেল পড়ে আছে, তার মানে 60% মানেটাই কি আসলে, তাই না? তাহলে
তিনি মূলত কত আপেল ছিল? 100% মানে কত? বলো কত হবে? 900 গুণ 100 ডিভাইডেড বাই 7, তাই তো? এটা গুণ এটা ডিভাইডেড বাই, শূন্য শূন্য কেটে দাও, 6 দিয়ে এটা কেটে দাও, 6 15 90 150, তাহলে 150 ইন্টু 1500 কোথায় আছে? আবার এটা যদি তুমি রেশিও মেথডে করতে, তাহলে তুমি তোমার 60 আর 100 কে নিয়ে কাজ, তাহলে এখানেও তুমি আগে রেশিও করে নিতে পারতে কেটে 3 আর 5, তাহলে 3 মানেই 900 স্যার, 300 গুণ 5 মানে কত? 300 গুণ 1500, তুমি সেভাবেও বলতে পারো। ঠিক আছে, যেটা তোমার ইচ্ছা, তোমার যেটা প্রাণে চাই, যেভাবে তুমি বুঝতে পারো আলটিমেটলি এট দ্য এন্ড অফ দ্য ডে তুমি সেভাবে পড়ো, তাহলে তুমি বেশি লাভবান হবে। ঠিক আছে, চলো নেক্সট। বলছে অক্ষয় প্রথম বছরে তার বিক্রয় 2% বৃদ্ধি পেয়েছে বিক্রয়, এবং দ্বিতীয় বছরে 25% বৃদ্ধি পেয়েছেন। এখন তার বিক্রয় এত টাকা হলে 2 বছর আগে বিক্রয় করছে কি? পার্সেন্টেজে সাকসেসিভের কোশ্চেন, তাই না? বেসিক প্রতিটা প্রশ্ন আলোচনা করা হয়েছে ক্লাস। তুমি যদি আমাদের কাছ থেকে অঙ্ক করে ফুল মার্কস বা তার কাছাকাছি না নিয়ে আসতে পারো, সেটা আমার জন্য লজ্জা, তোমার জন্য লজ্জা। কি বলছে? অক্ষয় প্রথম বছরে 2% বৃদ্ধি পেয়েছে। 2% মানে 2%-এর ফ্র্যাকশন ভ্যালু স্যার 1/50। তার মানে তার কাছে আগে প্রিতে যদি 50 থাকে, তাহলে নাও এখন তার কাছে কত আছে? 51। ঠিক। আচ্ছা, তারপরে 25% বৃদ্ধি পেয়েছে। 25% মানে কত? 1/4। তার মানে আগে যদি 4 থাকে, তাহলে এখন 1 বৃদ্ধি পেয়ে কত হয়েছে? 5। ঠিক আছে, চল তাহলে বলেছে দেখো আগে আর এখনের মধ্যে রিলেশন কি? দেখো কিছুই নেই, আরো 5 দিয়ে আরো ছোট করে নাও, কেটে নাও 10। তার মানে আগে ছিল 4 10 40, এবং এখন হলো 51 কে 51, এখন হলো 51, আগে ছিল 40। আর এখন বলে দিয়েছে তার এত, তার মানে 51 মানেই তোমাকে বলে দিয়েছে 142 800। তাহলে প্রশ্ন হলো 2 বছর আগে তার বিক্রয় কত ছিল? 40 মানে কত? এই যে তুমি যদি হাবি জাবি ফ্র্যাকশন মেথড ছাড়া x প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই 100 ধরতে, এটা ধরতে অনেক বেশি ক্যালকুলেশন আসতো ভাই। ঠিক আছে, এটাতে অনেক বেশি সহজ, অনেক বেশি যুক্তিগ্রাহ্য এবং তাড়াতাড়ি হবে, তাই না? তো বলো অ্যান্সার কি হবে? তাহলে একবার এখানেই বলো ইন্টু এটার সাথে এটা গুণ বাই 40/51, তাই তো? কাটো, 51 দিয়ে কাটো, আগে ছোট ছোট করে কাটো, 3 দিয়ে কাটো, 3 দিয়ে কাটলে 17, 3 দিয়ে কাটলে 3 4 12, 2 কত বললাম যেন? 3 দিয়ে কাটলাম, 3 4 12, 2 22, 3 7 21, সাথে আমার 1 18, 3 6 18, 0 0, তাই না? তাহলে কাটো, 17 দুগুণী 34, তারপরে হচ্ছে 13 136, 17 8 36, ঠিক হলো? তাহলে 2800 ইন্টু 40, তার মানে একটা শূন্য, দুটো শূন্য, তিনটে শূন্য, 4 8 32, সাথে আমার 3, 4 দুগুণী 8 আর 3 11, 112 তিনটে শূন্য আছে, 112 তিনটে শূন্য হবে। বলো কিচ্ছু নেই ভাই, ঠান্ডা মাথায় দেখো, তাহলে পজ করো, পজ করে দেখো, চিন্তা নেই, কিন্তু ঠিকঠাক ভাবে খাতায় তোলো, এমন একটা খাতা তৈরি করো ঠিকঠাক ভাবে নাও। আচ্ছা, পরের কোশ্চেনে যাওয়ার আগে আরো একবার একটু মনে করিয়ে দিই যে জুন মাসে যারা যারা আমাদের কাছে মনে করছো আবাসিকে থেকে পড়াশোনা করবে, তারা তারা চলে আসতে পারো। আমাদের মিশন 20 একটি আবাসিক প্রকল্প শুরু হচ্ছে জুন মাস থেকে। তো যারা যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই আমাদের যে অফিসিয়াল নাম্বার রয়েছে, তোমরা জানোই অফিসিয়াল নাম্বার কি, 9088969137, সেখানে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো। এবং এটার জন্য ফিস ধার্য করা হয়েছে প্রথম মাসে, সেদিন তুমি অ্যাডমিশন হবে উইথ অ্যাডমিশন ফিস A to Z বই সহ, তোমার যে ফেসিলিটি থাকে আমাদের সেই সমস্ত ফেসিলিটি দিয়ে তোমার পড়বে 3000, এবং তারপর প্রতি মাসে তারপর থেকে আরো 11 মাস পর্যন্ত তোমার কাছে পড়বে 2000 টাকা করে
যাতে তুমি টোটাল 11x2 22 প্লাস 3 25,000 টাকা টোটাল প্যাকেজ থাকবে 1 বছরে। এবং এই প্যাকেজে তুমি কি কি পাবে, তুমি পাবে পড়াশোনা করতে পারবে, এখানে আনলিমিটেড অ্যাক্সেস রয়েছে। তুমি আমাদের যে রুম অর্থাৎ এসডিএসসির যে রুম রয়েছে, গুরুকুলের যে রুম, সেই রুমেই তুমি থেকে পড়াশোনা করতে পারবে। তার সাথে সাথে তোমাদের জন্য আবাসিকের জন্য যেটা এবার খুব ইম্পর্টেন্ট, সেটা হলো এবার আমরা শুধুমাত্র রেলের জন্য আবাসিক করতে চলেছি। এই আবাসিক কিন্তু কখনোই পুলিশের জন্য কিন্তু আবাসিক নয়, ঠিক আছে? তাহলে যারা পুলিশ বা ফোর্স লাইনের জন্য ভাবছিলে, এটা তাদের জন্য নয়। আমি আগেই বলে দিই, যারা রেলের জন্য ভাবছো, যাদের হাতে একটি আইটিআই রয়েছে বা এবছরও আইটিআই ভর্তি হয়ে গেছো, কারণ সামনে রেলে অনেক ভ্যাকান্সি আসছে আইটিআই দিয়ে। এই যে তুমি এই যে এলপি যে আলোচনা করছো, সেই এলপির প্রশ্ন, তারপর টেকনিশিয়ান রয়েছে, গ্রুপ ডি রয়েছে, তাছাড়াও তোমার যদি এইচএস ডিগ্রি থাকে তাহলে তো এনটিপিসি রয়েছে। তো রেলটাকে ফোকাস করে আমরা আইটিআই বেসড পড়াশোনা, যদি তোমার আইটিআই নাও থাকে তাহলেও এসডিএসসি তোমাকে আইটিআই হেল্প করে দেবে, সেটা নিয়েও তোমার চিন্তা করার কোনো কারণ নেই। তুমি এসডিএসসির সাথে যোগাযোগ করো, যুক্ত হও, এবং তারপরেই তোমাকে বাপি স্যার সমস্ত কিছু বুঝিয়ে দেবেন। তো আশা করি তোমার কোনো সমস্যা হবে না, ঠিক আছে? এবং এখানে তুমি আনলিমিটেড ওয়াইফাইও পাবে, যাতে তুমি অনলাইনেও ক্লাস দেখতে পারো। তার সাথে তুমি যেরকম ভাবে একটা বেসিক লেভেল অফ সাপোর্ট অফ পিডিএফ অ্যান্ড বেসিক লেভেল সাপোর্ট অফ ভিডিও ক্লাস অ্যান্ড বেসিক লেভেল সাপোর্ট অফ জেরক্স, এইগুলি সবই তোমার কাছে কিন্তু অ্যাভেলেবেল থাকবে। এটার জন্য তোমার কাছে কোনো রকম কোনো এক্সট্রা কস্ট নেওয়া হবে না। এবং তুমি দিনরাত যাতে পড়াশোনা করতে পারো, যার মধ্যে এই ধরনের মেন্টালিটি রয়েছে, যাদের রেলকে পাখির চোখ করতে চাই, তাদের জন্য এই অফার, এই সুযোগ তোমরা অ্যাভেল করতে পারো। জুন মাসের মাঝামাঝি থেকে হয়তো আমরা এটা শুরু করতে চলেছি, ঠিক আছে? তো যারা মূলত অনেক দূরে দূরে থাকো, যারা হয়তো সেখানে হয়তো প্রপার রেলের গাইডেন্স পাও না, হয়তো জলপাইগুড়িতে থাকো, কিংবা হয়তো কেউ কুচবিহারে থাকো, কেউ দিনাটায় থাকো, কেউ মালদায় থাকো, কেউ মুর্শিদাবাদে থাকো, কেউ হয়তো বালুরঘাটে থাকো, তাই না, কেউ হয়তো পাহাড়ি অঞ্চলে থাকো, কেউ দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, তাই না? সবারই তো আলটিমেটলি রেলের চাকরিটা প্রয়োজন। কিংবা কলকাতাতে থাকো, কিংবা কল্যাণীতেও থাকো, তাদেরও কিন্তু আলটিমেটলি চাকরিটা প্রয়োজন। কারণ আজকের দিনে আমরা এটা বুঝতে পারছি, বোঝা উচিত, যে রাজ্য সরকারের চাকরির থেকে সেন্ট্রালের চাকরি অনেক বেশি বেটার, অন্তত এই মুহূর্তে প্রেজেন্ট সিচুয়েশনে দাঁড়িয়ে, ঠিক আছে? হাজারো রকম যুক্তি থাকতে পারে, তর্ক থাকতে পারে, সেটাকে সরিয়ে রেখে তুমি যদি নিরপেক্ষ বিচার করো, সেন্ট্রালের পরীক্ষা স্বচ্ছ এবং রিক্রুটমেন্ট তাড়াতাড়ি, দিয়ে নিয়েও সমস্যা নেই, চাকরি চলে যাওয়ার উপায় নেই, কতগুলি বেসিক নিডস মিট করছে সেন্ট্রাল। তো আমরা সেন্ট্রালকে এই জন্য ফোকাস করতে চাইছি। তো এসে পড়াশোনা করতে পারো, এবং তোমার যদি সামান্য গা যে ঘামাতে হয়, বা তুমি যদি নিজের ফিটনেসের মধ্যে থাকতে চাও, দৌড়াতে চাও, তোমাদের এখানে মাঠ আছে, তুমি দৌড়াতে পারো, সেটা নিয়ে কারোর কোনো সমস্যা নেই, ঠিক আছে? কিন্তু মাঠের কোনো ফেসিলিটি কিন্তু নেই। এটা আমরা পিওর রেলকে ফোকাস করে তৈরি করছি। যাদের হাতে আইটিআই আছে, যাদের হাতে এক্সট্রা সুযোগ আছে, যারা মাথা লাগাতে পারলেই হয়তো একটা অনেক কম কাট অফে বা অনেক সহজ প্রশ্নে তাড়াতাড়ি সরকারি চাকরি পেয়ে যেতে পারবে, সেই ধরনের ছেলে মেয়েদের কিন্তু আমাদের আসতে বলা হচ্ছে, ঠিক আছে? যারা ইতিমধ্যেই অনেকটা রেডি হয়ে গেছে বা এনটিপিসি কে ফোকাস করে আছো, তাদের জন্য নয়, মূলত টেকনিক্যাল বেস ব্যাকগ্রাউন্ড থেকে যারা আসছো তাদের জন্য, ঠিক আছে? সমস্ত রকম ফেসিলিটি তোমাদের জন্য থাকবে, তোমাদের বিন্দু মাত্র চিন্তা করার কোনো কারণ নেই, ক্লিয়ার? তো নিচে দেওয়া যে নাম্বার আছে, সেখানে তোমরা ফোন করে নিতে পারো, এবং দেখা হবে তোমাদের অবশ্যই সেই মিশন 20 ব্যাচে। যাদের মধ্যে রেলের স্বপ্ন রয়েছে, বুকে বারুদ আছে, তারাই আসবে, ঠিক আছে? বাকিটা চল। এবং অসংখ্য সাকসেস, তোমরা তো জানো যে সাফল্য মানেই কিন্তু এসডিএসসি। ইতিমধ্যেই অসংখ্য সাকসেস রেল থেকে এসেছে, অন্যান্য ডিপার্টমেন্ট থেকেও এসেছে। সেই সাফল্যের ধারাকেই আমরা আরো একটা এগিয়ে নিয়ে যাব এই ভাবনার মধ্যে। সেছাড়াও আমাদের অফলাইন ব্যাচ রয়েছে, কল্যাণী, কলকাতা, রানাঘাটে। তুমি যদি অফলাইনে পড়াশোনা করতে চাও, তোমার যদি মনে হয় অনলাইনে পড়তে চাও, তাহলে এসডিএসসি অ্যাপ ডাউনলোড করে নাও প্লে স্টোর থেকে। একাধিক ব্যাচ অপশন রয়েছে সেখানে তোমার জন্য। পেন ড্রাইভে রয়েছে ম্যাথ স্পেশাল কোর্স, যাদের ইন্টারনেটও গ্রামে পৌঁছায় না, কিংবা যে হয়তো বড় স্ক্রিনে দেখতে চাই, তাদের জন্য পেন ড্রাইভ কোর্স রয়েছে, এবং যেখানে কোনো নেট লাগবে না, ইন্টারনেট ফ্রি। এবং এসডিএসসি বুকস রয়েছে, অর্থাৎ হার্ড কপি ফাউন্ডেশনের মেটেরিয়ালও আমাদের তৈরি হয়ে গেছে, সেগুলোও তোমরা নিতে পারো, নিয়ে তোমরা শুরু করে দিতে পারো, এন্ট্রি লেভেলটা স্টার্ট করে দিতে পারো, ঠিক আছে? তো এই জন্যই আমরা বলছি যে দেখো, এন্ট্রি লেভেলের বইয়ের থেকেই হয়তো দেখো প্রচুর প্রশ্ন এসছে, বেসিক কনসেপ্টের প্রশ্ন, থিওরিটিক্যাল প্রশ্ন তো আসবে, তাই বেসিকটা শুরু করা প্রয়োজন। এই আছে ক্লাসের শুরুতেই বললাম না, যে এগোতে গেলে সাফল্যের মূল রহস্য হলো শুরু করা। শুরু তো করো।
নেক্সট দেখো 15, যদি সাইন এ প্লাস কস এ ডিভাইডেড বাই সাইন এ মাইনাস কস এ, কি বলছেন, সাইন এ প্লাস কস এ ডিভাইডেড বাই সাইন এ মাইনাস কস এ, এটা হলো বলছে 12। দেখো ত্রিকোণমিতিও আসছে অঙ্ক, 12 মানে 12/1। তাহলে কি বার করতে হবে দেখো, 121 tan স্কোয়ার এ -3 ডিভাইডেড বাই 169 cos স্কোয়ার এ প্লাস, এটা বার করতে হবে। ঠিক আছে, এবার দেখো সাইন আছে, ট্যান করতে হবে, এখানে কট করতে হবে। স্যার কোনটা দিয়ে কি করবো কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু বোঝার দরকার নেই। তুমি দেখো তো, বলো এটা কিসের অঙ্ক, ত্রিকোণমিতি, ঠিক। কিন্তু ত্রিকোণমিতির মধ্যে এটা কিসের বেস লুকিয়ে আছে? ঠিকই ধরেছে, অনেকে ঠিক ধরেছে, অনেকে ধরতে পারোনি, আমি জানি। অ্যালজেব্রা, তাই না? অ্যালজেব্রার বেস কিন্তু এর মধ্যে লুকিয়ে রয়েছে। স্যার অ্যালজেব্রা কোথায় লুকিয়ে আছে? অ্যালজেব্রা কোথায় লুকিয়ে আছে, তাই তো, সেটাও একটু আমরা দেখি। বলছে বলো x/y is equal to a/b, ঠিক, x/y is equal to a/b। তাহলে এটা কি একটা, এবার একটা পদ্ধতি আছে যার পদ্ধতির নাম হলো যোগ ভাগ প্রক্রিয়া। যোগ ভাগ প্রক্রিয়া ইংলিশে বললে কম্পোনেন্টো ডিভিডেন্ডো, ঠিক আছে তো। তো কম্পোনেন্টো ডিভিডেন্ডো আর বাংলায় বললে যোগ ভাগ প্রক্রিয়া। কি বলছে, এর পরের লাইনটা হবে এই দুটোর যোগফল বাই এই দুটোর বিয়োগফল ইজ ইকুয়াল টু এই দুটোর যোগফল বাই এই দুটোর বিয়োগফল। এটাই বলছে যোগ ভাগ প্রক্রিয়া, এটা একটা অ্যালজেব্রাইক প্রপার্টি, ঠিক আছে। তো দেখো এবার যদি অ্যালজেব্রিক এই প্রপার্টি তুমি জানো, তাহলে দেখো একই জিনিসের যোগ, আবার এইটার উপর থেকে যদি, এটা হলো ভাইস ভার্সা, ঠিক আছে। মানে কি, এর উপরে যদি আবার তুমি মানে এটাকে যোগ দিয়ে এটাকে লেখো, বা এটাকে দিয়ে এটাকে বিয়োগ দিয়ে লেখো, মানে আবার এটাকে যোগ ভাগ প্রক্রিয়া করো, তাহলে আবার এই ফরম্যাট চলে আসে, ঠিক আছে। এবার যদি কোথাও তুমি দেখো যে এরকম ফরম্যাট আছে, তাহলে পরের লাইন এটা লিখতে পারো। বা যদি কোথাও তুমি দেখো যে এরকম ফরম্যাট আছে, তাহলে আবার যোগ ভাগ করলে এরকম একটা ফরম্যাটে তুমি লিখতে পারো, ঠিক আছে। চল, তাহলে দেখো এইরকম ফরম্যাট, একবার যোগ একই জিনিস একবার বিয়োগ, ফরম্যাটটা একটু খেয়াল করে দেখো। দেখো একই জিনিস যোগ, সাইনে কসে, আর সাইনে আর কসের মধ্যে একই জিনিস বিয়োগ, তাহলে আমরা কি বলতে পারি ডিরেক্ট, এ দুটোর অনুপাত, তাই না, সাইনে বাই, আর এটা কি হবে 12 + 1 13 বাই 12 - 1, তাহলে সাইনে বাই কসে মানেটাই কি আলটিমেট ট্যান। তাহলে ট্যান এর মান তো বেরিয়েই গেছে, আর ট্যান এর অপোজিটটাই কি কট, তাহলে ট্যান এর মানও পেয়ে গেলাম, কটের মানও পেয়ে গেলাম, অ্যান্সার হয়ে গেল। এবার তুমি যদি বলো যে স্যার আমি যদি এত কিছু না করে আমি যদি এরকম ক্রস গুণ করি, হবে। তুমি যদি 2 লাইন বেশি খাটতে চাও, তাতে যদি তুমি তোমার সিলেকশনটা নষ্ট করে দিতে চাও, তাও হবে। কারণ তুমি যদি আবার সিলেকশন নষ্ট না করো, তাহলে আরেকজন সিলেকশন পাবে কি করে, তো কঠিন। এই জন্যই স্টেপ জাম্পটাও শিখতে হবে ভায়া এক্সাক্ট প্রপার্টি অফ অ্যালজেব্রা, ঠিক আছে। তো এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো তাহলে যোগ ভাগ, ঠিক আছে। তাহলে দেখো ট্যান এর এখানে মান বসাই, 121 ইন্টু ট্যান স্কোয়ার এ, ট্যান এ মানে 13/11, তাহলে 13 স্কোয়ার 169 বাই 11 স্কোয়ার 121 -3 ডিভাইডেড বাই 169 ইন্টু কট স্কোয়ার এ, তাহলে ট্যান এ যদি 13/11 হয়, তাহলে কটে কি হবে, উল্টোটা হয়ে যাবে 11/13, তাহলে 11 স্কোয়ার মানে 121 বাই 169 13 স্কোয়ার প্লাস 1। তাহলে দেখো এটা এটা উড়ে গেল, এটা এটা উড়ে গেল, তাহলে 169 - 3 মানে 166 ডিভাইডেড বাই 121 + 1 মানে 122। একদম বেসিক লেভেলের অ্যালজেব্রা দিয়েছে, যেগুলো একদম স্টার্টিং লেভেল শুরু হয়, ঠিক আছে। চল, তাহলে 2 দিয়ে যদি কাটো 8
3 83, 2 দিয়ে যদি কাটো 6 একে 61, 83 61 কোথায় আছে অপশন? ঠিক আছে, 16 দেখো, একটি ইলেকট্রনিক পণ্যের ক্লিয়ারেন্স সেলে যার চিহ্নিত মূল্য ছিল এত, মানে এমআরপি বলে দিয়েছে 12,225, তা এখন 10,778 টাকায় বিক্রি হয়েছে। ভালো কথা, এই পণ্যে 2% ছাড় দেওয়া হলে দিয়ে একদম এন্ট্রি লেভেলের কোশ্চেন, তাই না? চ্যাপ্টারের এন্ট্রি লেভেল, এগুলোকে চ্যাপ্টারের এন্ট্রি লেভেল বলে। তাহলে দেখো কি বলছে, তোমার এমআরপি ছিল কত, ভালো করে বুঝবে, 12,225। আচ্ছা, আর এসপি বিক্রি করেছে কত টাকায়? 10,758 টাকা। এটাই তো বলছে, 12,225 টাকায় কিনে 10,758 টাকায় তুমি বেচবে। ঠিক আছে, ক্লিয়ার? বেশ, এবার দেখো বলেছে যে ছাড় দেওয়া হয় 2%, ছাড়ের হার, তার মানে এখান থেকে কত টাকা ছাড় বাই এমআরপি ইনটু 100%। তাহলে আগে কি একবার একটু কাটাকুটি করে দেখবে? কাটাকুটি করে ছোট করি, কারণ এত বড় বড় সংখ্যার উপরে যদি পার্সেন্টেজ হিসাব করি তাহলে বড় হবে না। দেখি কাটাকুটি করে, দেখো তো 3 দিয়ে যাচ্ছে মনে হচ্ছে, 3 দিয়ে যদি যায় 3 4 11, এই 3 4 12, 0 3 7 21, 3 5 15। আচ্ছা, 3 দিয়ে গেলে 3 3 9, 17, 3 5 15, 2 25, 3 8 24, 1 18, 3 6 18, এটা গেল। আর কি দিয়ে যাচ্ছে? 5 25 এসব দিয়ে যাচ্ছে, আর তো যাচ্ছেই না। আর কি 3 দিয়ে যাচ্ছে? 5 3 8 8 16 আর 6 22, যাচ্ছে না। 2 দিয়ে 4 দিয়ে 5 দিয়ে কিছুই যাচ্ছে না, তার মানে ক্যালকুলেশনটা কিন্তু জটিল হবে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, তাহলে কত টাকা ছাড় দিল বিয়োগ করে দাও। 5 থেকে 6 গেলে 9, হাতে আমার 1, মানে এটা থেকে এটা বিয়োগ দিচ্ছি। ঠিক আছে, এটা থেকে এটা বিয়োগ দিলে হাতে আমার 1, 8 একে 9, 7 থেকে 9 গেলে 8, আবার হাতে আমার 1 6, 36, মানে 489। ঠিক আছে, তার মানে 489 টাকা ছাড় দিচ্ছি প্রতি কত? 4,075 টাকায়। পার্সেন্টেজ মানে কি? ইনটু 100%। ডিরেক্ট কাটাকুটি চলে যাবে বলছে। কি হ্যাঁ বিয়োগ, ঠিক আছে, দেখি 9 6 15, হাতে আমার 1, 8 18 17, হাতে আমার 1, 5 9 1 0, ঠিকই আছে। কি দিয়ে কাটাকুটি যাবে? এ তো কঠিন। কি হবে? 13 দিয়ে যাবে, 3 13 39। আচ্ছা, ডিজিটাল সাম হবে 7 5 12, আচ্ছা রে, ডিজিটাল সামই তো হচ্ছে, এত আমি খাচ্ছি কেন? আরে কঠিন নিতাই, ডিজিটাল সামই না হবে। 7 5 12, 12 আচ্ছা রে 16, 16 মানে 6 একে 7, 7 মানেই 7-এর পেয়ারে কে আছে? 4, তার মানে ডিজিটাল সাম এটা ইনটু 4। 9 মানে 0, 8 4 12, 12 মানে 2 একে 3, 3 4 12, 12 মানে 2 একে 3 হবে আনসার ডিজিটাল সাম। এই যে 1 1 2, 4 1 5, 3 1 4 হচ্ছে না, 1 2 12%। কঠিন। এই ক্যালকুলেশন যদি পরীক্ষায় করতে যেতে কি, তাহলে তুমি অ্যান্সার করতে পারতে? আমার তো মনে হয় না এটা কাটাকুটি তুমি শেষ পর্যন্ত করতে পারতে, তাই না? বিরাট বড় ক্যালকুলেশন। তাহলে কে বাঁচালো তোমাকে? ডিজিটাল সাম। তাহলে কি হলো? একবার বড় করে বলো দেখি সুন্দর করে, যে জয় ডিজিটাল সামের জয়। ডিজিটাল সাম না থাকলে কিন্তু তুমি অন্ধ হয়ে যাবে। ঠিক আছে, চল বলো, যদি এক্স ইজিক্যাল 7 প্লাস √1, এই সর্বনাশ মানে ছাপা পড়েনি, দেখি তাও হতেই পারে। ওয়াই ইজিক্যাল টু কি বলছে? 7 মাইনাস √1। আরে √1 এর কোনো ভ্যালু নেই, রুট দিয়ে তোমাকে ভয় খাইয়ে দিয়েছে। √1 মানে 1ই, তার মানে এক্স মানে 7 একে 8, আর 7 মাইনাস 1 করলে 6। তাহলে আমরা যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার করলে 64, ওয়াই স্কোয়ার করলে
36, এদের মধ্যে বলেছে যোগ, তাহলে যোগ করলে কত হয়? কিছুই নেই, তাই না? একদম জিরো লেভেল। চলো, কিন্তু দেখো √1 দিয়ে আবার অনেকে কিন্তু ভাববে যে রুটের অঙ্ক তো আমি করিনি, তাহলে মনে হয় আমি পারবো না। এই ভাবনাটা, এই বেসিক সেন্সটা খুব ইম্পর্টেন্ট। পরীক্ষার হলে হতাশ হলে হবে। তুমি একবার অঙ্কটাকে কনফিডেন্সের সাথে যদি করতে পারো, তাহলে হয়তো দেখা গেলো যে তুমি রুট পড়ো না, সাপোজ তুমি রুটের চ্যাপ্টারটা জানো না, সার্চটা তুমি মনে করতে পারছো না, কি করে হবে, স্কোয়ার করলে কি হয়, ফর্মুলা ভুলে গেছো, কিন্তু √1 মানে যে এক, এই যে বেসিক সেন্স, বেসিক নিডস, যে ওটা না জানলেও এটা হবে, এটাই রিয়েল, এটাই এলপি। ঠিক আছে, এবং এটার জন্যই তোমার বেসিক সেন্স থাকা খুব প্রয়োজন, না হবে কিন্তু হতাশ হলে হবে না। চলো, বলছে তথ্যগুলো অমুক 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 এতগুলো সাজানো হলে তথ্যগুলির মধ্যমান কত? মধ্যমান, মিডিয়ান জানতে চেয়েছে ভাই। তাহলে মিডিয়ান মানে কি ছোট থেকে বড় সাজাও। ছোট কোথায় শুরু হচ্ছে? শুরু হচ্ছে জিরো, এই যে জিরো, তারপর এই যে এক, এই যে এক, এক আর নেই, তারপর এই যে দুই, এক দুটো গেল, তারপর গেল দুই, আচ্ছা দুই আর একটা দুই, এই যে দুই গেল, দুই আর নেই, এরপরে একটা তিন, তিন আর নেই, একটাই তিন, চার, এই যে একটা চার। দেখো এটা শুধুমাত্র এই স্ক্রিন ধরে ধরে তুমি যে খাতায় লিখবে, এটাই যেটুকু সময় লাগবে সেটুকু, এবং অঙ্কের মধ্যে বোঝার কিছু নেই। চার গেল, তারপরে চার আর নেই, পাঁচ, এই একটা, এই একটা, তাহলে পাঁচ। ছয়, ছয় কোথায় আছে স্যার? ছয় একটাই দেখা যাচ্ছে, ছয়। তারপরে সাত কোথায় দেখা যাচ্ছে? সাত, সাত দেখা যাচ্ছে, সাত সাত সাত, সাত একটাই। আট দেখা যাচ্ছে একটা দুটো। নয় দেখো এখানে একটা, ও আচ্ছা আট এখানেও একটা আছে, আট আরো একটা আছে, তারপর নয় একটা আছে এখানে, এখানে একটা নয়, তারপরে এখানে আরেকটা নয়, তারপরে 10 আছে আর 12। দেখো সব সংখ্যা নিলাম কিনা একটু চেক করে দেখো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19, 19টা নাম্বার কি এখানে আছে? চেক করি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 আছে। তাহলে কি নিয়ে নি স্যার? কি নিয়ে নি? আচ্ছা দুই আছে তিনটে, এই দুইটা কাটা হয়, আর একটা দুই আছে, তাই তো? তাহলে এখানে আরেকটা হয়ে গেল, সাজিয়ে ফেললাম। তাহলে কটা মান হলো স্যার? 20টা মান। এটা কি স্ট্যাটিস্টিক্সে, দেখো তোমাকে বলেছিলাম না স্ট্যাটিস্টিক্সের যে বেসিক পার্ট 1 করেছে ওখান থেকে প্রশ্ন আসবে, বেশি হাবিজাবি বুঝতে যাও না, মাথায় রাখতে পারবে না, ঠিক আছে তো? তাহলে মধ্যমান, মধ্যমান মানে কি? মাঝখানের সংখ্যা ছোট থেকে বড় সাজানোর পরে। তাহলে 10 নম্বর সংখ্যা, 20 মানে কি? দুটো 10টা 10টা ভেঙে গেল, তাহলে 10 নম্বর এবং 11 নম্বর সংখ্যার গড়। তাহলে 10 নম্বর সংখ্যা কোথায় ভাই? 1 2 3 4 5 6 7 8 9 10, আর এটা 11, তার মানে 10 আর 11 এর গড়, মানে 5 আর 6 এর গড় কত? 5.5। আছে অ্যান্সার? কিছুই নেই, দেখো অঙ্কটার মধ্যে কিছু নেই, শুধুমাত্র ধৈর্য ধরে লিখতে হবে, একবার ক্রস চেক করে দেবে যে কোনোটা ভুল, মানে এক্সট্রা লিখে ফেললে না তো, বা কম লিখে ফেললে না তো, ঠিক আছে? চলো বলো, এ কোনো একটি কাজ 18 দিনে শেষ করতে পারে, বি সেই কাজ 14 দিনে শেষ করতে পারে, এ বি সি একসাথে সেই কাজ 7 দিনে শেষ করেছে, তাহলে সি 11 দিনে শেষ করবে। এটা হলো ওই এন্ট্রি লেভেলের পরে যে বেসিক লেভেল গুলো হয় সেই লেভেলের প্রশ্ন একটা, তাই না? খুব সহজ প্রশ্ন। বলো এ একটা কাজ কত দিনে শেষ করতে পারে স্যার? 18 দিনে। বি কাজটা কত দিনে করে? 14 দিনে। আর এবিসি মিলে করে কত দিনে? 7 দিনে। তাহলে প্রশ্ন হলো সি একা কাজটা কত দিনে করতে পারে? একদম খুব বেসিক প্রশ্ন একদম এগুলো, তাই না ক্লাসে? তাহলে কি হবে? এলসিএম। ঠিক আছে, তাহলে এলসিএম বলো।
7 14 মানে 7 ইন্টু 2, 18 মানে 2 ইন্টু 9, এটা হলো এলসিএম, তাই তো? 7 ইন্টু 2 ইন্টু 9 এলসিএম হলো। তাহলে এখানে তিনটে কি বলে দাও, এফিসিয়েন্সি বলে ফেলো। 18, 9 দুগুণে 18 চলে গেল, তাহলে এখানে কত পড়ে থাকলো? 7। 14, 7 দুগুণে 14 চলে গেল, এখানে কত পড়ে থাকলো? 9। আর এখানে 7 চলে গেল, কত পড়ে থাকলো? 18। ব্যাস, তাই না? তাহলে দেখো এ এর এফিসিয়েন্সি কত? 7, বি এর এফিসিয়েন্সি কত? 9। মানে এ করছে কতগুলি কাজ? 7টা কাজ। বি করছে কতগুলি কাজ? 9টা কাজ। আর এবিসি মিলে কতগুলি কাজ করছে স্যার? 18টা কাজ। তাহলে তুমি বলো যে স্যার সি কটা কাজ করছে, তাই না? বলো সি কটা কাজ করছে। তাহলে বলো, দেখো এ আর বি মিলে, এবিসি মিলে কত করছে? 18টা কাজ। এর মধ্যে এ করে ফেললো 7টা, বি করে ফেললো 9টা, এটা বাদ দিয়ে দিলাম, তাই তো? তাহলে 7 আর 9 মানে কত? 16। 16 যদি 18 থেকে বাদ দেওয়া হয় কত পড়ে থাকে? এফিসিয়েন্সি। কার এফিসিয়েন্সি গেল? 2। তাহলে সি যদি 2 এফিসিয়েন্সি হয়, তাহলে বলো সি এর কত সময় লাগবে? টোটালটা কত? 7 গুণ 2 গুণ 9। তাকে কি দিয়ে ভাগ করে দিতে বলছে স্যার? 2 দিয়ে, তাই তো? তাহলে 2 2 কেটে গেল, 7 9 63। আচ্ছা, বলো কি সমস্যা? বেসিক, তাই না? চলো বলো, সীমা হলো অল্পার দ্বিগুণ বয়সী। আচ্ছা, সীমা হলো অল্পার দ্বিগুণ বয়সী। অল্পা যদি 1 হয় তাহলে তার দ্বিগুণ হলো সীমা। অল্পার বয়স থেকে 9 বছর বাদ দেওয়া হয় এবং সীমার বয়সে যদি 6 বছর যোগ করা হয়, তাহলে সীমার বয়স অল্পার বয়সের 4 গুণ হবে। অল্পার বয়সের 4 গুণ হবে সীমার বয়স কখন? যখন অল্পার বয়স থেকে 9 বছর বাদ দেওয়া হবে, মানে অল্পা থেকে 9 বাদ এবং সীমার বয়সে 6 বছর যোগ করে দেওয়া হবে, তখন এই ঘটনাটা ঘটবে। বলো, ছবি দেখেই বুঝতে পারছো কিনা কোন প্যাটার্ন? রেশিও প্রপোর্শনের বলেছিলাম আসবে। এই প্যাটার্নটা খুব গুরুত্বপূর্ণ। এটা রেশিও প্রপোর্শন দিয়ে আসতে পারে, এটা এজ মধ্যে দিয়ে আসতে পারে, বিভিন্ন ফরম্যাটে আসতে পারে। মোদ্দা কথা, যেখানে একটা প্রাইমারি রেশিও থাকবে, একটা ফাইনাল রেশিও থাকবে এবং তাকে কানেক্ট করবে কিছু অরিজিনাল নাম্বার, তাই তো? যেরকম বলেছিলাম সেরকমই এসছে পরীক্ষায়, দেখো। তাহলে আমরা কিভাবে শিখেছিলাম এই পদ্ধতি? একদম ক্রস গুণ মেথড, আর নতুন করে তোমাকে বললাম না, ঠিক আছে? তাহলে 2 1 কে 2 মাইনাস 4, 2 মাইনাস 4 মানে কত স্যার? মাইনাস গেল এটা। আচ্ছা, এটা কত হচ্ছে? 4 ইন্টু মাইনাস 6 মানে মাইনাস 36, মাইনাস 6 ইন্টু 1 মানে 6, তাহলে হলো মাইনাস। তাহলে মাইনাস 2 মানেই কত? মাইনাস 42। তাহলে বলা মানেই 2 মানেই কত? 42। দুদিকে মাইনাস ছিল, উড়িয়ে দিলাম। তাহলে 3 বছর আগে অল্পার বয়স কত ছিল? আচ্ছা, সীমা হলো অল্পার, মানে এইটা হলো প্রেজেন্ট বয়স, তাই তো? এটা প্রেজেন্ট বয়স। তাহলে আগে প্রেজেন্ট বয়সটা বার করি, তার থেকে 3 বছর আগে চলে যাবো অল্পার বয়স। তাহলে অল্পার প্রেজেন্ট বার করি। অল্পার প্রেজেন্ট কত? 1। তাহলে 2 যদি 42 হয়, 1 তাহলে কত হয় স্যার? 21, তাই না? তাহলে 1 যদি 21 হয়ে যায়, তাহলে তুমি আমাকে ঠান্ডা মাথায় বলো অল্পার এখনের বয়স কত? 21। আর কোনটা বলেছে আমাকে? 3 বছর আগে। তাহলে 3 বছর আগে তার বয়স কত? 21 মাইনাস 3, কত হয় স্যার? 18 আছে। 18 18 18, অপশন এ। দেখো 21ও কিন্তু অপশনে দেওয়া আছে, ভালো করে বুঝতে হবে। অনেকে হয়তো 3 বছর আগে একটা খেয়ালই করেনি, 21 আনসার দিয়ে চলে এসছে, সে কিন্তু ভুল করে ফেলেছে। আছে, আমি জানি অনেকেই আছে, ঠিক আছে? এর অ্যান্সার হবে 18। চল 21। বলছে দেখো, দুইটি ট্রেনের দৈর্ঘ্য যথাক্রমে 155 মিটার এবং 160 মিটার। ভালো কথা। তারা যথাক্রমে 54 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 52 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বিপরীত দিকে সমান্তরাল লাইনে চলছে। কত সেকেন্ডে তারা একে অপরকে অতিক্রম করবে? কত সেকেন্ডে তারা একে অপরকে অতিক্রম করবে? এটা প্রশ্ন। কি হবে বলো? বলছে দুটি ট্রেনের দৈর্ঘ্য যথাক্রমে 155 মিটার এবং 160 মিটার।
একদম বেসিক, এই অঙ্ক অনেকবার করিয়ে ফেলেছি তোমাকে ক্লাসে, তাই না? একদম জিরো লেভেলের অঙ্ক এগুলো, মানে এই প্যাটার্নের এটা একদম বেসিক অঙ্ক, ঠিক আছে? এবং ওভারঅল চ্যাপ্টারের সাপেক্ষে একটা মিডিয়াম লেভেলের অঙ্ক, তাই না? এটা কোন চ্যাপ্টার থেকে? টাইম, স্পিড অ্যান্ড ট্রেন অ্যান্ড ডিস্টেন্স, তাই তো? আচ্ছা, তাহলে বলো, এরা সমান্তরালে যাচ্ছে, সমান্তরাল লাইনে চলছে, বিপরীত দিকে না একই দিকে? তুমি বলবে স্যার বিপরীত দিকে। তাহলে বিপরীত দিকে হলে এই দুটো স্পিড মিলে কি হয়ে যায়? রিলেটিভ স্পিড। এবং তোমাকে ক্লাসে কি শেখানো হয়েছিল? অপোজিট দিকে গেলে রিলেটিভ স্পিড হয় ছোট। তাহলে কেন রিলেটিভ স্পিড অঙ্ক করতে হবে? এগুলো সব ক্লাসে আলোচনা হয়েছে, এটা সেটা আলোচনা করার জায়গা নয়। তাহলে রিলেটিভ স্পিডের মান কত চলে এলো স্যার? এখানে 74 এবং এখানে 52, যোগ করলে 4 আর 2 6, 7 আর 5 12। তাহলে রিলেটিভ স্পিড গেল 126 কিলোমিটার পার আওয়ার। ভালো কথা। আচ্ছা, অ্যান্সার আছে কি? সেকেন্ডে। তাহলে একে মিটার পার সেকেন্ডে নিতে গেলে কি দিয়ে গুণ করতে হয় স্যার? 5/18। তাই তো? 6 দিয়ে যায় 5/18 না, 7/18, তাই না? 7 আর 56, 5 না, তাহলে 7×5 35 মিটার পার সেকেন্ড হলো তাহলে রিলেটিভ স্পিড বা আপেক্ষিক বেগ হলো। ট্রেন দুটো দৈর্ঘ্য কত? একে অপরকে অতিক্রম করছে, মানে কি করছে? নিজেদের দৈর্ঘ্য অতিক্রম করছে, তাহলে টোটাল দৈর্ঘ্য অতিক্রম করছে, মানে 160 + 155। তাহলে এখানে কত হলো বাবু? 5, 6 আর 5 হয়ে গেল 11, হাতে আমার 1, 1 এ 2 আর 1 3, তাহলে টোটাল 315 মিটার অতিক্রম করবে, যেখানে প্রতি সেকেন্ডে অতিক্রম করছে কত? 35 মিটার। তাহলে 35 মিটার করছে 1 সেকেন্ড, 315 মিটার করবে কত সেকেন্ড? তাহলে 315/35, সেটা কাটলে দেখেই বোঝা যাচ্ছে 9। বা তুমি যদি নিজে নিজে কাটাকুটি করতে পারো ভেঙে ভেঙে, তাও হবে। তাহলে অ্যান্সার কি হবে? একে অপরকে অতিক্রম করতে কত সেকেন্ড লাগবে? অপশন সি, 9 সেকেন্ড। বল, একদম ধীরে ধীরে তোমাদের বলে দিচ্ছি যাতে কোনো সমস্যা না হয়। 22 বলছে যদি a = 21, b = 19 হয়, তবে a² + b² + ab, আচ্ছা a² + ab + b² একই ব্যাপার, ডিভাইডেড বাই a³ + b³ এর মান কত? যদি a 21 ও b 19 হয়, মান বলেই দিয়েছে। কিন্তু স্যার আমি কি এখন 21 আর 19 সব মান এখানে বসিয়ে দেবো? তুমি যদি বসিয়ে দিতে যাও, স্যার এখানে 21 এর কিউব প্লাস 21 × 19 প্লাস 19 এর স্কোয়ার, তারপর এখানে 21 এর কিউব 19 যেরকম যেরকম এবির জায়গা মান যদি বসাও, তাহলে কি কঠিন নিতাই? বলো তো এটা একটা ফরম্যাট কিনা? তুমি বলে স্যার কোন ফরম্যাট? তুমি বলো তো দেখি a³ + b³ কে এইভাবে লেখা যায় কিনা, যে a + b ইন্টু a² - ab + b²। এখানে টাইপিং মিস্টেক হয়েছে, তাহলে -ab হবে, ঠিক আছে? হলো, তাহলে এখানে -ab করে দাও। কেন? এটা একটা প্যাটার্ন, একই জিনিস প্যাটার্ন কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি 1/a + b। তাহলে 1/a + b মানে কত? 1/21 + 19 40। না, তাও তো হচ্ছে না, দাঁড়াও, এখানে একটু ভুল আছে কোশ্চেন, ঠিক আছে? দাঁড়াও আমি ঠিক করে দিচ্ছি, বুঝতে পেরেছি। 2 আছে, তাই তো? 1/2 আছে কোশ্চেনটা, টাইপিং মিস্টেক আছে একটু। এটা হবে a³ - b³, ঠিক আছে? a³ - b³, এটা তো ঠিক করে নাও, বাংলা প্রশ্ন ঠিক করে নাও, ইংলিশ প্রশ্ন ঠিক করে নাও, ঠিক আছে? এটা হবে a³ - b³। তাহলে দেখো প্রশ্নে আছে a² + ab + b² ডিভাইডেড বাই a³ - b³, ঠিক আছে? এটা আমাদের টাইপিং এরর, ঠিক আছে? চলো, তো দেখো কেন আমি বুঝলাম, কারণ হচ্ছে যে এটারই একটা ফরম্যাট, তো এটা কেটে দিতে বলছে, এই ফরম্যাটটাকে বোঝাতে চাইছে বেল তোমাকে আলটিমেটলি। কারণ এটা মানে কি? এটা মানে হলো a - b ইন্টু a² + ab + b², তাই না? এবং এইটার সাথে এই গোটাটা ধরে তুমি এবার উড়িয়ে দাও, তাহলে কি পড়ে থাকছে? জাস্ট 1/a - b। এবার মান বসাও, 21 - এর মান 21, b এর মান 19, 21 - 19 করলে
কোথায় চলে এলো? অপশন বি 1/2। ঠিক আছে, বল কি বিদায় বলো। রাকেশ 2,50,000 টাকার মূলধন দিয়ে একটি ব্যবসা শুরু করে। ভালো কথা। প্রথম বছরে তিনি 5% ক্ষতির সম্মুখীন হন, তবে দ্বিতীয় বছরে অবশিষ্ট বিনিয়োগে 4% লাভ করেন। অবশেষে তৃতীয় বছরে তিনি 20% লাভ করেন। 3 বছরের শেষে তার মোট লাভের পরিমাণ কত? তাহলে দেখো এটা কিসের অঙ্ক? সেই পার্সেন্টেজ, সেই সাকসেসিভ পার্সেন্টেজ যেগুলো তোমাকে আমি রেশিও ধরে অনেকবার করিয়েছি। দেখো প্রাইম ক্লাসে 3টে দিয়ে করিয়েছি, তার আগের ক্লাসে 2টো দিয়ে করিয়েছি, তবে থিওরিটা একই, 2টো দিয়ে করাও যা, 3টে দিয়েও করাও তাই, 4টে দিয়েও করা তাই, কারণ আমরা ওইভাবেই তোমাকে পড়িয়েছি রেশিও মেথড। রেশিও মেথডই বলছে যে x+y+xy/100 এর মতো ফর্মুলাকে মাঠের বাইরে ছুঁড়ে ফেলে দিতে হবে, কারণ এইখানেই দেখো 3টে পার্সেন্টেজ আছে, একবার 5% ক্ষতি, একবার 4% লাভ, একবার 20%, এটা সমস্যা হবে, তাই না? চলো তাহলে আমরা কি বলি, প্রথমে হলো 5% ক্ষতি। 5% মানে 1 এর 20, তার মানে আগে যদি জিনিসের দাম 20 থাকে তাহলে এখন হয়েছে 19। বেশ, তারপরে 4% লাভ, 4% মানে 1 এর 25, আগে যদি 25 থাকে তাহলে এখন হয়েছে 26। তারপরে 20% লাভ, 20% মানে 1 এর 5, আগে যদি 5 থাকে এখন হয়েছে 6। তাহলে দেখো এদের আগে রেশিও করে নাও। কাটাকুটি কি যাচ্ছে? 2 দিয়ে কেটে গেলে 10, 2 দিয়ে কেটে গেলে 3, 2 দিয়ে কেটে গেলে 5, 2 দিয়ে কেটে গেলে 13। তাহলে এখানে 5 5 25, 25 25 625 ছিল আগে, এবং এখন হচ্ছে কত? 39 × 19, যেটা আসবে সেটা। ঠিক আছে, তাহলে বলো 39 × 19, যা হলো হলো। আচ্ছা 39 × 19 মানে কত? তুমি নিজে নিজেই বলো। স্যার 39 × 20 মানে কত ভাই? 39 × 2 = 78, 780, তার থেকে একটা 39 বাদ, 19 গুণ যেহেতু, তাহলে 40ই যদি বাদ হয় তাহলে বলো 780 থেকে 40 বাদ দিলে 740, তাহলে 39 মানে 741, 741। তাহলে লাভ কত বলো? 625 টাকা দিয়ে শুরু করে কত টাকায় শেষ করলো? এন্ড করলো কত? 741। তাহলে সে লাভ করলো কত? তুমি বলবে স্যার 116 টাকা লাভ, তাই না? 625-এর থেকে 116 যোগ করলে 741। তাহলে আমরা 116 মানে কত, এটাই হলো প্রশ্ন। যেখানে তোমাকে বলেই দিয়েছে প্রাথমিক মূলধন ছিল 25, তারপর 4টে শূন্য, আর তোমার প্রাথমিক মূলধন ছিল কত? 625। তাহলে 625 মানেই 25, 1 2 3 4, তাই না? এবার দেখো 625কে কত দিয়ে গুণ করলে, এখানে দেখো গুণটা করো, 625 ইন্টু 625-এর দ্বিগুণ করলে 1250, তাকে দ্বিগুণ করলে 2500, তার মানে এখানেই 4 আর এখানে 2টো শূন্য, 400 গুণ। তার মানে মেন অ্যান্সারটাও কি হবে? 116 × 400। 2টো শূন্য তো বসলোই, 4 6 24, লাস্টে 4 হবে। কোথায় আছে? এখানে ডি। আর অঙ্ক করে লাভ নেই, মানে একবার এতক্ষণ ক্যালকুলেশন করলাম, আবার ক্যালকুলেশন করবো? লাস্টে 2টো শূন্যর পরে 4টে একটা অপশনই দেখতে পাচ্ছি আমরা, তাহলে 6 7 5 দেখছি, ওগুলো হিসাব করে লাভ নেই, তাই না? এটাই অ্যান্সার। কি চলো, আচ্ছা আবার যদি তুমি এটাকেই যদি বলো যে স্যার, এটাকে যদি স্যার ডিজিটাল সামে করবে, ডিজিটাল সামে করবে, একবার করো। ডিজিটাল সামে যদি করতে চাই, ধরো এইটাকে যদি ডিজিটাল সামের মেথডে যদি করতে চাই তাহলে কি রকম হবে? দেখো প্রথমে তো তার কাছে মূলধন ছিল কত? 25, 1 2 3 4, 4টে শূন্য ছিল, ইন্টু প্রথম বছরে সে ক্ষতির সম্মুখীন হয়েছে কত? 5%। তাহলে এখন তাহলে কত হলো? ইন্টু 105/100। ঠিক আছে, সরি, ক্ষতি হয়েছে, তার মানে ইন্টু 95/100। তারপরে হয়েছে সে স্যার কত? 4% লাভ হয়েছে। 4% লাভ মানে কত? ইন্টু 104/100। আবার কেউ যদি বলে যে স্যার তারপর 20% ক্ষতি হয়েছে, মানে এই লাভ হয়েছে, তার মানে এটা 120/100। এটা কি আসবে? লাস্ট পর্যন্ত যেটা অ্যামাউন্ট, তাই না?
আর আমাকে প্রশ্নে জানতে চেয়েছে কি লাভ কত, তাহলে এই অ্যামাউন্ট যেটা পুরো লাভ লসের পর যা হলো তার থেকে যদি আমি প্রিন্সিপালটা বিয়োগ দিতে পারি তাহলেই যে অ্যান্সারটা আসবে সেটাই আমার লাভ। এটা তো টোটাল সেলিং প্রাইস আর এটা টোটাল সিপিএসপি মাইনাস সিপি। তো এরকম বড় ক্যালকুলেশনও তুমি এক লাইনে করে দেন তুমি ডিজিটাল সাম লাগাতে পারো। কারণ দেখো এই ডিজিটাল সামে কেন আমি বললাম তোমাকে ডিজিটাল সাম, অপশন দেখো 46 দুটো শূন্য সব জায়গাতেই আছে, শুধু মাঝখানে একটা করে সংখ্যা চেঞ্জ হচ্ছে ডিজিট। তাহলে ডিজিটাল সাম হতেই পারে একটা বেটার উপায়, তাই না? তাহলে দেখি ডিজিটাল সামের নিচে শূন্য তো বাদই নাও, 5 আর 2 7 ইন্টু 9 মানে 0, এখানে হলো 5, 4 একে 5, 2 একে 3, তাহলে 5 5 25, 3 75, 75 মানে 7 5 12, 12 মানে 3, 3 7 21, 21 মানে 2 একে 3, তাহলে এখানে দাঁড়ালো 3 মাইনাস, ঠিক আছে? আচ্ছা এখানে দাঁড়ালো 5 আর 2 7, তাহলে 3 থেকে 7 গেলে -4। কিন্তু আমরা কি শিখেছিলাম ডিজিটাল সামের ক্লাসে? মাইনাসকে প্লাসে করতে গেলে 9 দিয়ে যোগ, তাহলে করলে কত হচ্ছে? কারণ 9 এর ভ্যালু তো 0, আমরা তো জানি 9 থেকে 4 বাদ দিলে 5, তাহলে 5 হবে ডিজিটাল সামের অ্যান্সার। 5 কোথায় আসছে দেখো। আচ্ছা এই যে 4 আর 6 10, 10 মানে 1, 6 একে 7, এটা হবে না। 4 আর 6 10, 17, 17 মানে 7 একে 8, হবে না। 4 আর 6 10, 10 5 15, 15 মানে 5 একে 6, হবে না। 4 6 10, 10 4 14, 14 মানে 4 একে 5, এটা হলো ডিজিটাল সাম, ঠিক আছে? তাহলে এভাবে তুমি ডিজিটাল সামও অ্যাপ্লাই করতে পারো পরীক্ষার হলে, ঠিক আছে, যখন তোমার যেটা মাথায় আসবে, ঠিক আছে? কিন্তু তুমি যেটা অ্যাপ্লাই করবে না কোনোদিন ভুল করেও, সেটা তুমি আগে বোঝো যে গুণটা করবে না ভাই, গুণটা করবে না, আর কিছু বোঝো আর না বোঝো গুণটা করো, ঠিক আছে? চল, মানে যদি এইভাবে ফেলো। নেক্সট বলছে যদি একটি সামান্তরিকের দুটি সংলগ্ন বাহুর দৈর্ঘ্যের যোগফল 12 সেন্টিমিটার হয়, এই সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্যের যোগফল 12, মানে এইটা এ এটা বি, আর আমরা কি জানি সামান্তরিক মানে যার অপোজিট বাহু সমান, তাহলে এই দুটো বাহুর যোগফল বলেছে 12, ঠিক আছে? এ আর বি এর যোগফল বলেছে 12, তবে সামান্তরিকটির পরিসীমা কত? আরে কঠিন। এই এ আর বি যোগফল যদি 12 হয় তাহলে এই এ আর বি যোগফল তো 12, তাই না? তাহলে পরিসীমা মানে কি 4 বাহুর যোগফল, তাহলে 12 আর 12 24 হয়ে গেল অ্যান্সার। ঠিক, এটা একদম পাতি অঙ্ক যেটা তুমি 1 সেকেন্ডের মধ্যে অ্যান্সার দিয়ে বেরিয়ে চলে যাবে, তাই না? চলো নেক্সট, এক ব্যক্তি তার আয়ের 50% সঞ্চয় করে যদি তার ব্যয় এত হয়, তাহলে 50% সঞ্চয় করে, একদম বেসিক। তাহলে বলো 50% মানে কত? 1/2। তার মানে লোকটার ইনকাম যদি 2 টাকা হয় তাহলে লোকটা সেভিংস করছে কত টাকা, সঞ্চয় করছে কত টাকা? 1 টাকা। তার মানে সে খরচা করছে বা ব্যয় করছে কত টাকা? 1 টাকা, তাই না? তাহলে বলছি যদি তার ব্যয় 640 টাকা হয়, তাহলে দেখো ব্যয় আমরা বলছি 1 টাকা, বই বলছে 640 টাকা, তাহলে 1 মানে 640। তাহলে বলে যে তার আয় কত? 2 কত? 1 দিয়ে 640 হয়, 2 কত হয় স্যার? 1-এর দ্বিগুণ এটা, তাহলে এটাও দ্বিগুণ করে দাও। 0, 4 দুগুণী 8, 6 দুগুণী 12, 1280। কোথায় আছে? এই যে দেখো, এই যে কিছু কিছু অঙ্ক আবার দেখো এসছে কি একেবারে জল ভাত ক্যালকুলেশন, কিচ্ছু নেই, সহজ, মিলিয়ে মিশিয়ে থাকবে, একটা পেপার মিলিয়ে মিশিয়ে থাকবে, গোটাটা নিয়েই একটা পেপার, ঠিক আছে? চলো, কিছু সহজ প্রশ্ন থাকবে, কিছু ইজি থাকবে, কিছু মিডিয়াম থাকবে, কিছু মডারেট থাকবে, কিছু হাই লেভেল থাকবে, কিছু ক্যালকুলেটিভ থাকবে, কিছু ডিজিটাল সামের প্রয়োগ থাকবে, কিছু মানে সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা ওভারঅল অঙ্কের সেশন। আর এই অঙ্কের সেশনে কিন্তু ফুল মার্কস পাওয়াই না, ঠিক আছে? না, একটি পণ্যের তালিকা মূল্য 5,000 এবং তালিকা মূল্যের উপর 70% ছাড় দেওয়া হয়েছে, ভালো কথা। মোট বিক্রয় মূল্য 1275 করার জন্য ছাড়প্রাপ্ত মূল্যের উপর কত শতাংশ অতিরিক্ত ছাড় দিতে হবে? প্রতিটা শিফটে একটা করে প্যাটার্ন দিচ্ছে, খুব সহজ প্রশ্ন, তাই না? অনেক পড়িয়েছি পার্সেন্টেজে, প্রফিট লসে সবই একই ব্যাপার। প্রথমে ছিল শুরুতে কত? 5,000 টাকা, এরপরে ওকে একটা কি দিয়েছে বাবু? 70% ডিসকাউন্ট দিয়ে একটা জায়গায় এসেছে, তার উপর আবার বলেছে যে কত পার্সেন্টের ডিসকাউন্ট দিতে হবে, ভালো করে বুঝবে, যাতে সে লাস্ট পর্যন্ত এটা 1275 টাকায় পায়, এটা বলে দিয়েছে, ঠিক আছে? এটা তোমার বলে দিয়েছে, ঠিক আছে? এবার দেখো
এবার দেখো, এই অঙ্ক ক্লাসে অনেকবার করেছি, দেখো ছবি দেখে প্যাটার্ন দেখে তোমার চিনতে পারা উচিত। তাহলে বলো 5,000-এর 70% ছাড় দিয়েছে, 5,000-এর 70% মানে কত, 5,035, মানে 3500 টাকা ছাড় প্রথমেই। তাহলে 5,000-এর মধ্যে 3500 ছাড় দিলে কত টাকা পড়ে থাকে স্যার? 1,500 টাকা পড়ে থাকে। তাহলে পরের বার 1,500 টাকা থেকে ছাড় দিয়ে কোথায় এসছে? 1,275। তাহলে বলো 1,500 টাকা থেকে কত টাকা ছাড় দিলে 1,275-এ আসা যায়? তুমি বলবে স্যার 1,375, 1,475, 1,500, মানে 225 টাকা ছাড় দিলে, তাই তো? তাহলে আমরা বলছি, মানে এবার বলছি যে কত পার্সেন্ট ছাড় দিল। তাহলে তাহলে পার্সেন্টেজ ছাড় মানে কি? 225 টাকা ছাড় দিচ্ছে কার ওপর? ছাড়টা কার ওপর আসছে? 1,500-র ওপর। তাহলে 1,500 টাকার ওপর 225 টাকা ছাড়, পার্সেন্টেজ মানে কি? ইন্টু 100%, তাই না? তাহলে যদি এটা কাটাকুটি করি, 15, 15, 225, তাহলে অ্যান্সার কি হবে? অপশন 15%। বলো, না বুঝলে বলো। ক্লিয়ার? 27, দ্য মোড অফ দা সংখ্যাগুরু মান। সংখ্যাগুরু মান বা মোড মানে কি? যেটা সংখ্যাটা বা যে সংখ্যাটা বারবার আছে, বেশি বার আছে। তাহলে বাবু কোনটা বেশি বার আছে? 6 কটা আছে? 6 আছে 1টা, 2টো, 3টে। 7 আছে 1টা, 2টো, 3টে। 4 আছে 1টা, 2টো, 3টে। ও 6 এখানে একটা বেশি আছে, তাহলে 6 আছে সবচেয়ে বেশি। 5 আছে 2টো, তাহলে 6 আছে 1টা, 2টো, 3টে, 4টে 6 আছে। তার মানে সংখ্যাগুরু মান কত? কোথা থেকে এসছে? রাশিবিজ্ঞানের পার্ট 1। রাশিবিজ্ঞানের পার্ট 1 থেকে এসছে এই প্রশ্ন। আমাকে বলেছিলাম যে এই প্যাটার্ন থেকেই বারবার করে প্রশ্ন দেয়। এই দেখো এসছে, কিছুই নেই, একদম বেসিক সংখ্যাগুরু মান কি হয়। আরো আমরা পড়িয়ে রেখেছি পার্ট 1-এ, মিন ডেভিয়েশন পড়িয়েছি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পড়িয়েছি মূলত, তারপরে ভ্যারিয়েন্স পড়িয়েছি। এগুলো থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে, যা যা পড়ানো হয়েছে সবকিছু আসতে পারে। আবার মিন মিডিয়ান মোড থেকে বেসিকও আসতে পারে, অ্যাডভান্স লেভেলও আসতে পারে, সবই পড়ানো হয়েছে। সিজিএল টিআর 2 তে কি এসছে সেটাও তোমাকে দেখবে পড়ানো হয়েছে ক্লাসের মধ্যে, ঠিক আছে? তো আর নেই, থ্যাংক ইউ। তো চলে এসছে আমাদের থ্যাংক ইউ পেজ। তাহলে কটা প্রশ্ন হলো? 27টা প্রশ্ন এসছে এইবার অঙ্ক থেকে তোমাদের এই শিফটে। যে শিফটটা তোমাদের হয়ে গেল কবে? 6 তারিখ। শিফট নাম্বার কত? 1। 6 তারিখে যে শিফট নাম্বার 1-এর প্রতিটা প্রশ্নের অ্যান্সার কি নিয়ে আমি আলোচনা করে নিলাম। আশা করি তোমাদের আর বুঝতে কোনো সমস্যা নেই। যদি কোনো জায়গায় সমস্যা থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাকে জানাবে, আমি সেগুলো সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। তো ক্লাসগুলো যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দাও বন্ধুদের সাথে। এবং ভালো লাগার থেকেও বড় কথা, এই ক্লাসগুলো ইম্পর্টেন্ট, লাগবে ইউআইকিউ রিসেন্ট ইয়ার, তাই জন্য নিজেরাও প্র্যাকটিস করো বারবার। তো দেখা হবে আগামী দিন, আগামী ভিডিও বার্তায়, যেখানে আমরা এর লাস্ট সেশনটা আলোচনা করবো। তাহলে আমাদের 4টে সেশনই আলোচনা হয়েছে। ক্লিয়ার? তো দেখা হবে আগামী দিন 4th সেশন। টিল দেন টাটা, প্রত্যেকে ভালো থাকবে, নমস্কার।